ভোররাতে বাজে একটা স্বপ্ন দেখে হৈমন্তীর ঘুম ভাঙল। গতকাল অনুষ্ঠান শেষের আগে রুমে এসে ঘুমিয়েছিল, আর বাইরে যাওয়া হয়নি। এত লোকজন, হইচই ওর সহ্য হয় না, মাথায় যন্ত্রণা করছে। অনিচ্ছা সত্ত্বেও কিছু কাজ ওকে করতে হচ্ছে। মায়ের মুখটা কতকাল দেখা হয়নি, গ্রামে যেতে ইচ্ছা করছে, কিন্তু সেখানে গেলেই তো আবার শুরু হবে হৈমন্তী অপয়া। হৈমন্তী আগের ঘটনাগুলোকে স্মরণ করার চেষ্টা করলো। মায়ের ইচ্ছেতে বিয়ে হয়েছিল। হৈমন্তী তুলনামূলকভাবে তখন ছোট ছিল, তাই বড় ভাইয়া শর্ত দিয়েছিল হৈমন্তী বড় হলে শ্বশুরবাড়িতে ফিরবে, কিন্তু নিয়তি সেদিনই তাকে মরতে হলো। বিয়ে করতেই তো লোকটা সেদিন এসেছিল, নয়তো বাড়িতে থাকতো, মরতে হতো না। হৈমন্তীর সেই পর্যন্ত মনে আছে। তারপর যে ছোট ভাইয়ার কাছে কিভাবে পৌঁছালো মনে পড়ছে না। বড় ধরনের কোনো অসুস্থতার কথাও মনে আসছে না। ভাইয়াকে জিজ্ঞাসা করেছিল, সঠিক উত্তর পাওয়া যায়নি। হৈমন্তী ভাবল বড় বাবির থেকে জেনে নেওয়া যাবে। জীবনের বড় একটা অধ্যায়কে ভুলে গিয়ে বসে আছে, কি অদ্ভুত। নিজের উপরে বিরক্ত লাগলো। হৈমন্তী ফজরের নামাজ শেষ করে বাইরে বেরিয়ে আসলো। ডাইনিং রুমটা অচেনা লাগছে, অগোছালো হয়ে আছে। গতকাল হয়তো সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে রুমে গেছে, আজ সকালে কেউ সহজে উঠছে না। হৈমন্তী রান্নাঘরে গিয়ে নিজের জন্য এক কাপ চা তৈরি করে সোফায় গিয়ে বসলো। চা শেষ করতে না করতে ওকে অবাক করে বড় ভাবি ঘুমে ঢুলতে ঢুলতে সেখানে হাজির। হৈমন্তী অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি ঘুম কাটলো তোমার? আমি তো ভেবেছিলাম আজকে দুপুরে ছাড়া কাউকে পাওয়া যাবে না। আমার অভ্যাস আছে, বাচ্চা পালতে হলে ঘুমটুম নিয়ে ভাবলে চলে না। রনি খুব বিরক্ত করে তোমাকে, তাই না? আরে দূর, মা হয়েছি, এইটুকু তো করতেই হয়। হৈমি আমার সঙ্গে শপিং করতে যাবে, রনির জন্য কিছু কেনাকাটা করতে হবে। হৈমন্তী কিছু ভেবে নিয়ে বলল, মন্দ না, যাওয়া যায়, আমারও কিছু কেনার আছে। তোমাকে আমার বন্ধু অরিনের কথা বলেছিলাম, মনে আছে? ওর বিয়ে 15 তারিখে, হয়তো 10 তারিখের মধ্যে ওর সঙ্গে থাকতে হবে। গতকাল কথা হয়েছে, আমাকে যেতেই হবে। মেয়েটা পাগলামি করছে, বিয়ে বাড়ির হইচই সহ্য করতে পারবে? কিছু করার নেই ভাবি, তাছাড়া ওর সঙ্গে থাকলে আমি খারাপ থাকি না। চয়নিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটাকে নিয়ে সকলে চিন্তা। হুট করে কবে না জানি সে কালো অতীত ওর সামনে চলে আসে। মেয়েটা যদি মনের দিক থেকে শক্ত হতো তাহলে এত ঝামেলা ছিল না। জীবনে সমস্যা আসবে, তাই বলে জীবন থেকে পালিয়ে বেড়ানোর কি আছে? হৈমন্তী সেই রাতে বেরিয়ে না আসে প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু সে কি করলো? পালিয়ে এলো। তার মনে হলো লোকজন শুনলে ওকে ছোট করবে, অপমান করবে। তাছাড়া জোর করে অধিকার দাবি করে সংসার হয় না। ফরহাদ প্রথম থেকে ওর প্রতি উদাসীন। চয়নিকা ভাবতে পারল না। একবার মনে হলো হৈমন্তী ঠিক ছিল, আবার মনে হলো ফরহাদকে এমনি ছেড়ে দেওয়া ঠিক হয়নি। যাই হোক, মেয়েটা ওখানে থাকলে সারা জীবন কষ্ট পেত, সেই হিসেবে ভালো হয়েছে। আপাতত যেমনে আছে থাক। কথাটা ভেবেও রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কাজের লোকজনকে আজ পাওয়া যাবে না। গতকালে থালা বাসন ঘরবাড়ি পরিষ্কার করতে তারা ব্যস্ত। নিজেদের কাজগুলো নিজেরাই করে নিতে হবে। চয়নিকা সকলের জন্য নাস্তা তৈরি করে ফেলল। হৈমন্তী ভাবিকে সাহায্য করতে করতে সকাল 8টার বেশি বেজে গেল। খাওয়া দাওয়া শেষ করে দুজনে শপিং করতে বেরিয়ে পড়ল। বাড়ির বাকি সদস্যরা কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছে। 12টার আগে কেউ উঠবে না, তাই কাউকে জানাতে পারল না। চয়নিকা রনিকে সঙ্গে এনেছে। এর মধ্যে হৈমন্তীর সঙ্গে রনির মোটামুটি একটু ভাব জমেছে। ছেলেটা এখন আর ওকে ভয় পাচ্ছে না। ওরা শপিং মলের সামনে নেমে পড়ল। হৈমন্তী রনিকে নিজের কোলে তুলে নিল। চয়নিকা কেনাকাটা করবে, রনি থাকলে অসুবিধা হতে পারে তাই। হৈমন্তী 1 মাস ঢাকায় ছিল, তার কিছুই মনে নেই। ঢাকা শহর ওর কাছে সম্পূর্ণ অচেনা। চয়নিকা ওকে সঙ্গে সঙ্গে নিয়ে হাঁটছে। সকাল টাইমে লোকজনের ভিড় তেমন নেই, তবুও সাবধানতা অবলম্বন করছে। চয়নিকা ওদেরকে একটা দোকানে রেখে সামনে একটু এগিয়ে গেল। হৈমন্তী রনিকে নিয়ে এটা সেটা দেখছে। ছেলেটাও বেশ খুশি। হৈমন্তীর বাচ্চাদের সঙ্গে তেমন মেলামেশা হয়নি। রনিকে ওর বেশ ভালো লাগছে, কিন্তু হৈমন্তীর এই খুশিটা বেশিক্ষণ টিকল না।
একটা শক্ত হাত পেছনে ওরে হাতের কবজি টেনে ধরল। হৈমন্তী ভয়ে চমকে উঠে পেছনে তাকিয়ে দেখল অচেনা একটা লোক ওর হাত ধরে আছে। হৈমন্তী হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। হৈমন্তীর মনে হলো এই লোকটা ওকে মারতে চাইছে। ও চোখ মুখ বন্ধ করে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। তার আগেই লোকটা বলল, হৈমন্তী, আমি ফরহাদ, আমাকে চিনতে পারছো না? খুব ভুল করেছিলাম তোমাকে তাড়িয়ে দিয়ে। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। এতদিন পরে তোমাকে দেখছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার সঙ্গে চলো, আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। ফরহাদ একদমে কথাগুলো বলে থামল। ওর কথা শুনে হৈমন্তী বুঝতে পারল ও একটা পাগলের খপ্পরে পড়ছে। ভয়টা ওর আরও জেগে বসল। তাই কোনো কিছু না ভেবে চিৎকার দিতে উঠল। ওর চিৎকারে রনিও ভ্যাবে করে কান্না শুরু করলো। মোটামুটি দুজন মিলে দোকান উড়িয়ে দেবার মতো অবস্থা। চয়নিকা পাশের দোকানে ছিল। ওদের দুজনের এমন চিৎকার দিতে শুনে দৌড়ে এসে দেখল ফরহাদ এখনও হৈমন্তীর হাত ধরে দাঁড়িয়ে আছে। ও আর অপেক্ষা করলো না, দৌড়ে গিয়ে হৈমন্তীকে ওর থেকে ছাড়ানোর চেষ্টা করলো। চয়নিকাকে দেখে হৈমন্তীর চিৎকার তো বন্ধ হলো, কিন্তু ভয় কমলো না। ফরহাদ ছেলে মানুষ, ওর সঙ্গে পারা দুজনের সম্ভাবনা। ফরহাদ চয়নিকাকে দেখে যেন আশার আলো পেল। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ভাবি, আমি ওদেরকে ফিরিয়ে নিতে চাই। এই বাচ্চাটা আমার ছেলে, তাই না? ফরহাদের কথা শুনে চয়নিকা তাড়াতাড়ি হৈমন্তীকে ছেড়ে রনিকে কোলে তুলে নিল। এভাবে একা আসা ঠিক হয়নি। কি করবে মাথায় ঢুকছে না। মেজাজ খারাপ হচ্ছে, সঙ্গে ভয়। চয়নিকা নিজেকে শক্ত করে বলল, পাগল নাকি আপনি? আপনাকে আমরা চিনি না। দয়া করে ছেড়ে দিয়ে বিদায় হন, দেখুন খুব খারাপ হবে। ফরহাদ বিস্মিত হয়ে বলল, কিসের খারাপ? আমার বউ বাচ্চা, আমি ফিরিয়ে নিতে চাইছি। এতদিন ভুল করেছিলাম, মানছি। ক্ষমা চাইলে আল্লাহও ক্ষমা করে, আর মানুষ হয়ে আপনারা পারবেন না? হৈমন্তের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মাথায় যন্ত্রণা হচ্ছে। ও হালকা চেঁচিয়ে বলল, রাখ তোর বউ বাচ্চা, এখনই আমার হাত ছাড়। মেয়ে দেখলেই বউ মনে হয়, তাই না? ফরহাদ হৈমন্তের কথা অবাক হলো। মেয়েটা ওকে চিনেও না চেনার ভান করছে, কিন্তু কেন? মেয়েটা তো খুশি হওয়া উচিত। ফরহাদ নিজের বাচ্চাকে মেনে নিতে চাইছে, এটা ওর জন্য কম কিসের? ওদের চিৎকার চেঁচামেচিতে বেশ কিছু লোক জুটে গেল। আবির সকালবেলায় এদিকে একটা কাজে এসেছিল। মায়ের জন্য একটা জিনিস কিনতে শপিং মলে ঢুকতে হলো। পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচি শুনে ভেতরে এসে দেখল একটা ছেলে হৈমন্তের হাত ধরে টানাটানি করছে। দৃশ্যটা ওর কাছে সব থেকে খারাপ আর জঘন্য বলে মনে হলো। ও কোনো কিছু না শুনে না দেখে হাতের মুঠো শক্ত করে ফরহাদের মুখের উপরে কয়েকটা পরপর ঘুষি মেরে বসল। ফরহাদ হঠাৎ আক্রমণে নিজেকে সামলে নিতে না পেরে হৈমন্তীকে ছেড়ে ছিটকে পড়ে গেল। আবির ফুল ফর্মে রয়েছে, মেজাজ চরম খারাপ। চয়নিকাকে শুধু ইশারা করলো হৈমন্তীকে নিয়ে চলে যেতে। চয়নিকা সময় নষ্ট করলো না, হৈমন্তীকে নিয়ে সরে গেল। আবির ফরহাদের কলার চেপে টানতে টানতে বেরিয়ে গেল। ডান হাতে কাকে একটা ফোন করলো। চয়নিকা হৈমন্তীকে সঙ্গে নিয়ে গাড়িতে বসে আছে। হৈমন্তী ভয়ে ঠকঠক করে কাঁপছে। রনি এখনো ফুফিয়ে যাচ্ছে। কি থেকে কি হলো, এখনো সবাই ঘোরের মধ্যে আছে। চয়নিকা দ্রুত ওদেরকে নিয়ে বাড়িতে ফিরল। হৈমন্তী রুমে গিয়ে দরজা বন্ধ করেছে। চয়নিকা রাজীব আর আরাফাতকে সমস্ত ঘটনা খুলে বলল। দুজনই রাগে ফুলছে। এত বছর পরে বউ বাচ্চা ফিরিয়ে নিতে এসেছে। রাজীব ইচ্ছে মতো গালিগালাজ করছে। সিটি হাসপাতালে বেডে শুয়ে আছে ফরহাদ। হাত ভেঙেছে, পা মচকে গেছে, ঠোঁট মুখে বেশ জখম। দুপুরে সে অচেনা লোকটা ওকে আচ্ছা করে ধোলাই করে হাসপাতালে রেখে গেছে। পাশে ফরহাদের মা শায়লা বানু গুনগুন করে সুর তুলে কান্নাকাটি করছে।
দূরে দরজার সামনে দাঁড়িয়ে আছে লতা। সে এই মা ছেলের কর্মকাণ্ডে বিরক্ত হচ্ছে। ফরহাদ অচেতন আছে। ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। শায়লা বানুর প্রচণ্ড টেনশন হচ্ছে। এই ছেলেটাই ওনার শেষ সম্বল। বৃদ্ধ বয়সী ছেলেটা না থাকলে কোথায় যাবেন, কি করবেন ভেবেই কান্না দ্বিগুণ হচ্ছে। লতা বিরক্ত হয়ে ছুটে এসে শাশুড়িকে বলল, মরা কান্না জুড়েছেন কেন? মাথা ধরে যাচ্ছে। চুপচাপ থাকবেন নাকি চলে যাব? আমি গেলে কিন্তু আর আসবো না। তখন ছেলেকে নিয়ে ডাক্তারের পেছনে পেছনে ঘুরে বেরিয়েন, ভালো লাগবে। শায়লা বানু ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করলো। লতা চলে গেলে সত্যিই ঝামেলা হবে। ওষুধপত্র কিনতে হলেও বারবার নিচে যেতে হবে। ওনার হাঁটুতে ব্যথা হয়েছে, যাওয়া আসা করলে বেশি হবে। এর মধ্যেই ডাক্তার এসে বলে গেল ইঞ্জেকশন ফুরিয়ে গেল, হাসপাতালের সামনে দোকান থেকে আনতে হবে। লতা গটগট করে চলে গেল। মেয়েটা বাইরে যেতে শায়লা বানু আবারও শুরু করলেন, যেন সুযোগ খুঁজতেছিলেন। কয়েক মিনিটের ব্যবধানে ফরহাদের জ্ঞান ফিরল। মাথার উপরে ফ্যান ঘুরছে, তবুও কেমন গরম লাগছে। নড়াচড়া করতে গেল কিন্তু পারল না। হাত পা ভীষণ ব্যথা। ঠোঁট কেটে গিয়েছিল, সেখানে ফুলে বালিশ হয়েছে। পাশে মাকে দেখে ফরহাদ যেন নিমিষে ব্যথা ভুলে গেল। ফিসফিস করে বলল, আম্মা তুমি জানো ওকে পেয়েছি আমি। শায়লা বানু এতক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ ছেলের কথা শুনে বুঝতে পারলেন না ছেলের এমন অবস্থায় কে করছে। আসল ঘটনা শোনার জন্য এতক্ষণ উতলা ছিলেন। ওনাকে চুপচাপ থাকতে দেখে ফরহাদ বলল, আম্মা হৈমন্তীকে দেখেছি। তুমি জানো দেখতে কত সুন্দর হয়ে গেছে। আমাদের বাচ্চাটাও সুন্দর হয়েছে, একদম আমার মতো। আমি সুস্থ হয়ে তোমাকে নিয়ে ওকে আনতে যাব। শায়লা বানু ছেলের এমন কথায় চমকে উঠলেন। হৈমন্তীর সামনে দাঁড়ানোর ক্ষমতা ওনার নেই। উনি নিজেকে শান্ত রেখে বললেন, হৈমন্তীর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, ভুলে গেলে তুমি? হয়েছে তো কি হয়েছে, আমার বউ বাচ্চা, আমি ইচ্ছে করলে ফিরিয়ে নিতে পারি। তাছাড়া বাচ্চা সহ ওকে আবার কে বিয়ে করবে? আমি গেলেই দেখবা ওর মা খুশি হয়ে যাবে, আবার বিয়ে করব। লতার সঙ্গে আমি থাকবো না। শায়লা বানুর মনের মধ্যে আশার আলো ফুটে উঠল, কিন্তু ভরসা করতে পারল না। হৈমন্তের বাপ ভাইদের সামনে গেলে যদি ঝামেলা হয় তখন? উনি বুদ্ধি করতে লাগলেন কিভাবে হৈমন্তীকে আবারও ফিরিয়ে আনা যায়। রোহানের সামনে বসে আছে আবির। নির্জন পরিবেশ। রোহানের মেজাজ মোটামুটি শান্ত, কিন্তু আবির রেগে আছে। ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। রাগ কন্ট্রোল করতে যথাযথ চেষ্টা করে চলেছে। কিছুক্ষণ আগে চয়নিকা রোহানকে ফোন করে সবটা বলেছে। রোহান আর অপেক্ষা করেনি, আবিরের অফিসে চলে এসেছে। শেষমেশ ছেলেটা খুন খারাপের সঙ্গে জড়িয়ে না যায় ভয় পাচ্ছে। রোহানকে এভাবে চুপচাপ দেখে আবির ব্রুকুসকে বলল, কিছু বলার থাকলে বল, নয়তো বিদায় নে। মেজাজ চরম খারাপ। রোহান ভনিতা না করে শান্ত কণ্ঠে বলল, ফরহাদ কোথায়? কি করেছিস ওর সঙ্গে? কিছুই করিনি, শুধু কয়েকটা চড়থাপ্পড় দিয়েছি। তো দুলাভাইয়ের জায়গায় থাকলে না আমি ওকে এতক্ষণে মর্গে পাঠাতাম। বেহুদ্দা লোকজন। এত কিছু হয়ে গেছে তবুও কোনো হেলদোল নেই। আবির ওদের বোন, ওরা বুঝবে। তুই কেন ঝামেলা করছিস? আন্টি জানলে কি হবে জানিস? হৈমন্তের সম্পর্কে কিছুই তো জানিস না। আবির এবার রেগে গেল। ও টেবিল চাপড়ে বলল, এইটুকু একটা মেয়ের সম্পর্কে জানতে আহামরি কিছু করতে হয়নি আমার। তাছাড়া আজ 5 বছর ধরে মেয়েটাকে দেখছি, কখনো কোনো খারাপ কিছু দেখিনি। আমার বোনের সঙ্গে মেলামেশা করে। অরিন আগে কতটা বেপরোয়া ছিল জানিস তো? এই মেয়েটার সঙ্গে মিশে একদম শান্ত হয়ে গেছে। রোহান ব্রুকুসকে বলল, হৈমন্তী ওর কোনো বন্ধুর বিয়ের জন্য দেশে ফিরেছে। ওটা কি অরিন ছিল? তো কি মনে হয়? আমি বলেছিলাম অরিনকে হৈমন্তীকে বুঝিয়ে দেশে ফিরিয়ে আনতে। তাছাড়া 2 বছর আমি ওখানেই ছিলাম। সেসব কথা পরে বলবো। এখন বল, এই ফরহাদকে তোর বোনেরা সহ্য করে কিভাবে? আবিরের কথায় রোহান উত্তর করতে পারল না। কিছুই ভালো লাগছে না। আবির নীরবতা ভেঙে বলল, আচ্ছা আমার সঙ্গে হৈমন্তীর বিয়ে নিয়ে তোর কি অসুবিধা বলবি? আমি তো কোনো সমস্যা দেখছি না। মেয়েটা ডিভোর্সি, আন্টি মানবে না। আঙ্কেল ঝামেলা করবে। আমার তো এখন আফসোস হচ্ছে আমিও কেন ডিভোর্সি হলাম না। অপেক্ষা কর, আম্মুকে বলছি আমার বিয়ে দিয়ে ডিভোর্সের ব্যবস্থা করতে, তাহলে তো কোনো সমস্যা নেই। রোহান মাথায় হাত দিয়ে নড়ে চড়ে বসল।
আবির চোখ মুখ কঠিন করে বসে আছে। এই ছেলের কাছে কোনো বিষয় কঠিন না, সব সহজ। হৈমন্তীকে ওর বেশ পছন্দ, কিন্তু আবিরের মতো এভাবে কখনো ভাবেনি। ডিভোর্সি মেয়েদের সমাজ ভালো চোখে দেখে না, সে দোষটা যারই থাকুক না কেন। ভেবেছিল যদি মেয়েটার বিয়ে না হতো তাহলে নিজের জন্য দুলাভাইয়ের কাছে প্রস্তাব দিত, কিন্তু আবির তো লাগাম ছাড়া মানুষ। নিজের কাছে যা ঠিক মনে হবে ওটাই ঠিক, কাউকে পরোয়া করে না। রোহান ভাবল আপার সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে হবে। থমথমে মুখ নিয়ে আবিরের অফিস থেকে বেরিয়ে এসেছে রোহান। কেন জানি আবিরের আচরণ ওর কাছে বিরক্তিকর লাগছে। হৈমন্তী ওর জন্য কিছুতেই উপযুক্ত না, মেয়েটার অতীত অত্যন্ত খারাপ। আবিরের সঙ্গে জড়িয়ে দুপক্ষের কেউ ভালো থাকতে পারবে না, নতুন করে আবারও অশান্তি হবে। তাছাড়া আবিরের বাবা মা বেশ দাম্ভিক টাইপের মানুষ, অভিজাতদের কাতারে যারা 1 নম্বরে পড়ে, এমন লোকদের ডিভোর্সি বৌমা ভাবলেই রোহানের গা ঘেমে একাকার অবস্থা। ওকে আবির বলির পাঠা বানাবে শেষমেশ। রোহান এই কয়েকদিন আবিরের সঙ্গে যোগাযোগ করবে না বলে পরিকল্পনা করে ফেলল। অন্যদিকে আবির টেবিলের ওপরে পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আজকের মধ্যে মায়ের সঙ্গে হৈমন্তীর ব্যাপারে আলোচনা করতে হবে। টেবিলের ওপরে ফোনটা বেজে চলেছে, সেদিকেও নজর নেই। ফরহাদকে হাসপাতালে ভর্তি করে এসেছিল খবর জানানোর জন্য। ওয়ার্ড বয় ফোন করেছে। আবির ভনিতা ছাড়া ফোন রিসিভ করে বলল, সব ঠিক আছে? ঠিকঠাক আছে, কিন্তু এরা বড্ড বেশি ঝগড়া ঝামেলা করে, তাই বড় ডাক্তার ওদেরকে বেড থেকে নামিয়ে দিয়েছে। আশেপাশে রোগীদের অসুবিধা হচ্ছে। কথাটা বলতেই ফোন করলাম। এখন কি করব? বিছানা করে বারান্দায় রেখে দাও, ওদের অভ্যাস খারাপ, সুখে থাকতে ভূতে কিলায়। যাই হোক, খেয়াল রেখো। আবির আরও কয়েকটা কথা বলে ফোন রেখে দিল। বিরক্ত লাগছে ফরহাদের ওপরে। লোকটার গতিবিধি লক্ষ্য রাখতে হবে। খুন করার হলে এতক্ষণে খুন করে ফেলতো। খুন খারাপি করে নিজের সম্মান নষ্ট না করে বেটার অবস্থা নাজেহাল করে ফেলবে। কথাগুলো ভেবে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল। হৈমন্তীর ফোন নাম্বার গতকাল অরিনের ফোন থেকে কৌশলে নেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত ফোন করা হয়নি। আবিরের ইচ্ছে করল হৈমন্তীকে ফোন করতে, তাই ঝটপট নাম্বার বের করে ডায়াল করে বসল। মনের মধ্যে ভয় ভয় করছে। তৃতীয়বারের মাথায় ফোন রিসিভ হলো। আবির কিছু বলার আগে ব্যস্ত ভঙ্গিতে হৈমন্তী সালাম দিয়ে বলল, কে বলছেন? আবির, এহসান, সকালবেলা দেখা হলো কিন্তু কথা হলো না, আমি সেই। হৈমন্তী কয়েক সেকেন্ড ভেবে নিয়ে উত্তর দিল, ধন্যবাদ সাহায্য করার জন্য। কিছু বলবেন? আবির কি বলবে খুঁজে পেল না, তবুও মিনমিনে কণ্ঠে বলল, বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না, কেমন জানি গুলিয়ে ফেলছি। 1 মিনিট, আপনি কি আমাকে পটানোর চেষ্টা করছেন? যদি তেমন ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। সাহায্য করেছেন, আমি কৃতজ্ঞ, এর বেশি কিছু না, রাখতে পারেন। হৈমন্তী আবিরকে কথা বলার সুযোগ না দিয়ে খট করে নিজেই কেটে দিল। আবিরের ওপর দিয়ে মনে হলো টর্নেডো বয়ে গেল। মনে হলো এই সাংঘাতিক মেয়েকে নিয়ন্ত্রণ করতে জীবন শেষ। ভালো কথায় কাজ না হলে আবির এহসান কত কি করতে পারে। মেয়েটার হয়তো আইডিয়া নেই। কথাটা ভেবে হাসি পেল আবিরের। মির্জা বাড়ির ছেলেগুলো ডাইনিং রুমে বৈঠক বসিয়েছে। কথা হচ্ছে ছেলে মেয়ে শহরে, কিন্তু তাদের মা বাবা গ্রামে পড়ে আছে। তাদের সুবিধা অসুবিধার কথা ভেবে রাজীব প্রতি সপ্তাহে গিয়ে দেখা করে আসে, কিন্তু বাবা মায়ের বয়স হয়েছে, একদিন দেখা করে আসলেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না। এই বয়সে ছেলে মেয়েদের কাছে থাকার কথা। আরাফাত মায়ের সঙ্গে নিয়ম করে সকাল সন্ধ্যায় কথা বলে বুঝিয়েছে এখানে চলে আসার জন্য, কিন্তু দুজনের কেউ রাজি হচ্ছে না। গ্রামের চেয়ে শান্তি নাকি কোথাও নেই। শেষমেশ হৈমন্তীর কথা বলায় রাজি হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে হৈমন্তীকে নিয়ে। মিনারা বেগম এখানে ফিরেই হৈমন্তীর পেছনে হাত দিয়ে পড়ে যাবেন। উনি চায় হৈমন্তী যেখানে ছিল সেখানে ফিরে গিয়ে সংসার করুক। রাজীবকে বহুবার বুঝিয়েছে মেয়েদের একটু মানিয়ে নিতে হয়। ফরহাদ বিয়ে করেছে, তাতে কি, ওর সঙ্গে আলাপ আলোচনা করে হৈমন্তীকে ফিরিয়ে দেওয়ার জন্য। রাজীব মায়ের সঙ্গে উচ্চ শব্দে কথা বলে না। মানুষটা অনেক কষ্টে এতগুলো ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে।
তাছাড়া গ্রামে শুধু জমি থাকলেই তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যায় না, বাবা মায়ের তৎপরতা লাগে। ওদের চাচাদেরও ওদের মতো জমি জমা আছে, কিন্তু তাদের ছেলেমেয়েরা ওদের মতো প্রতিষ্ঠিত হতে পারেনি, না পেরেছে ভালো লেখাপড়া শিখতে। সেই হিসেবে সব কৃতিত্ব ওদের বাবা মায়ের, বিশেষ করে মায়ের। উনি চেয়েছিলেন বলেই এই সুদিন দেখছে তার সন্তানরা। মায়ের ওপরে রাগারাগি করতে কষ্ট হয় রাজীবের। উভয় সংকটে পড়তে হয়েছে, একদিকে মা, অন্যদিকে আদরের বোনেরা ভালো থাকা। মা যদি একবার জানে ফরহাদ হৈমন্তীকে ফিরিয়ে নিতে পাগলামি করছে, অমনি শুরু করবেন ড্রামা। আগের মতো না খাওয়া ছেড়ে দিবে। ভাইয়েরা মিলে পরামর্শ করছে। চয়নিকা মাঝে মধ্যে মুখ ঘুরিয়ে দিচ্ছে। চয়নিকা এই জন্যই শাশুড়িকে পছন্দ করে না। দুজনের একসঙ্গে বসলে মিনারা বেগমের লাগাম ছাড়া কথাবার্তা শুনে চয়নিকা অতিষ্ঠ হয়ে যায়, প্রতিবাদ করে বসে। চয়নিকা ঢাকার মেয়ে, যথেষ্ট শিক্ষিত এবং রুচিশীল, তবুও গ্রামে গিয়ে মানিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু প্রতিবাদ করার অভ্যাস ছাড়তে পারেনি। এটাই অপছন্দ করেন মিনারা বেগম। সব দোষ এসে পড়েছে ঢাকা শহরের উপরে, এই জন্যে এত বছর গ্রামে থাকা। নীরবতা কাটিয়ে আরাফাত বলল, আমি আম্মার কাছে কাছে থাকবো, হৈমন্তীকে কোনো কথা বলার সুযোগ দিব না। ভাবি তুমি হৈমন্তীর সঙ্গে থাকবা, কোনো অবস্থায় মেয়েটার ওপরে চাপ দেওয়া চলবে না। 2 মাস পরে ওকে নিয়ে ফিরে যাব। এখানে থাকলে বিপদ অনিবার্য। মাসুদ রাগে ফুলছে। ও দাঁতে দাঁত লাগিয়ে বলল, ফরহাদের বাচ্চারে ঘুষের কেসে ফাঁসিয়ে কাজের কাজ কিছু হয়নি। মার্ডারে ফাঁসিয়ে দিলে এতদিন জন্মের মতো আমার বোনের নাম ভুলে যেত। এবার যদি বাড়াবাড়ি করে আমি কিন্তু তাই করব। ভাইয়া তোমার প্ল্যানে কাজ করেনি, তখনই বলেছিলাম। তুমি বললে চাকরি না থাকলে পথে পথে ঘুরবে, দগ্ধ হবে। হাতে না মেরে ভাতে মারতে, লাভ কি হলো বলবে? রাজীব শান্ত কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর। ফরহাদের মতো সামান্য ছেলেকে তোরা ভয় পাচ্ছিস, অবাক লাগছে। কি ক্ষমতা আছে ওর যে আমার বোনের আশেপাশে ঘেঁষবে? ভাইয়া ওর ক্ষমতা নিয়ে সন্দেহ নেই, কিন্তু হৈমন্তীর জন্য ভয় করছে। আবারও যদি সেসব মনে পড়ে তখন কি হবে? আরাফাত দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হৈমন্তীকে নিজের কাছে নিয়ে যাওয়ার 1 মাসের মাথায় মেয়েটা সুইসাইড করতে গিয়েছিল। সেসব বাড়ির কাউকে বলতে পারেনি, কিন্তু আজকে তা চাপা রাখতে পারল না। ফিসফিস করে বলল, সেবারের মতো সুইসাইড করে বসলে? না না, আমি ওকে এই মাসের মধ্যেই ফিরিয়ে নিয়ে যাচ্ছি। উপস্থিত সকলে ওর দিকে তাকিয়ে আছে। রাজীব ব্রুকুসকে বলল, সুইসাইড মানে কি আরাফাত? বোনের খেয়াল রাখতে পারলে না, তখন তো খুব বলেছিলে খেয়াল রাখবো। ভাইয়া তখনও আমাকেও তেমন চিনত না, প্রায় সময় চুপচাপ থাকতো, হঠাৎ হঠাৎ চেঁচামেচি করতো। আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, ফিরে দেখি ফ্যানের সঙ্গে। আরাফাত আর বলতে পারল না। বাকিটা সকালে বুঝে নিয়েছে। 2 ভাই ওর উপরে প্রচণ্ড বিরক্ত হচ্ছে। এত বড় ঘটনা ওদের থেকে গোপন করেছে। আরাফাতকে বাঁচানোর জন্য চয়নিকা বলল, মেয়েটা তখন ভারসাম্যহীন ছিল। আরাফাত নজরে না রাখলে এরকম হতোই। যা হয়ে গেছে এখন বলে লাভ হবে না। পুরাতন কথাবার্তা ফেলে নতুন কিছু ভাবতে হবে। আমার শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা ইতিমধ্যেই গাড়িতে উঠে গেছেন। হৈমন্তী ঘরে ছিল, বাইরে শোরগোল শুনে বেরিয়ে আসলো। ওকে দেখে বাধ্য হয়ে আলোচনার সমাপ্তি ঘটানো হলো। হৈমন্তী ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আজকে বিশেষ কিছু হচ্ছে বাড়িতে? সকাল সকাল বসে গেছে আড্ডা দিতে। বড় ভাইয়া চলো ঘুরে আসি, বাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছে। রাজীব বোনের কথায় খুশি হয়ে বলল, কোথায় যেতে ইচ্ছে করছে নাম বল, বিকেলের মধ্যেই ঘুরতে যাব। শুনেছিস আম্মা আসছে? হৈমন্তীর চোখ মুখ ঝিলিক দিয়ে উঠল। মায়ের মুখটা কতকাল দেখা হয়নি। না ঘোরাঘুরি করে সময় নষ্ট করা যাবে না, যতটুকু সময় সব মায়ের কাছাকাছি থাকতে হবে। হৈমন্তী কথাগুলো ভেবে বলল, ভাইয়া কোথাও যাওয়া হচ্ছে না, আম্মা আসছেন, আমি রান্না করব। হৈমন্তী ঝড়ের গতিতে রান্নাঘরে চলে গেল। মায়ের পছন্দের খাবারগুলো নিজ হাতে রান্না করবে। বাবার সঙ্গে নিয়মিত কথা হয়েছে, কিন্তু মায়ের সঙ্গে হয় না। যখনই মায়ের কথা বলতো খলিল মির্জা এটা ওটা বলে কাটিয়ে দিতেন। শেষমেশ বুঝে গেল মা হয়তো ওর সঙ্গে কথা বলতে চাইছে না,
কিন্তু কারণটা বেশ রহস্যময় লেগেছিল। হৈমন্তীর মায়ের থেকে সব শুনবে, কত কত অভিযোগ আছে সব বলবে। এলোমেলো পায়ে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরল আবির। মাথায় যন্ত্রণা করছে। বাড়িতে ঢুকে রুম পর্যন্ত যেতে ইচ্ছে করলো না। ডাইনিং রুমের সোফায় ওর মা ফারজানা হকের পাশে ধপাস করে বসে পড়ল। ছেলেকে ক্লান্ত দেখে উনি কাজের মেয়েকে শরবত আনতে বললেন। আবির মায়ের পায়ের ওপরে মাথা রেখে শুয়ে বলল, মাথায় যন্ত্রণা করছে, একটু হাত বুলিয়ে দাও। ফারজানা বেগম ছেলের মাথায় হাত রেখে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কোনো সমস্যা হয়েছে বাবা? একটু সমস্যা না আম্মু, বলো। একগাদা সমস্যা হয়েছে। তোমার ছেলেকে প্রথমবার কোনো মেয়ে রিজেক্ট করেছে, ভাবতে পারছো কতটা সিরিয়াস সমস্যা? ফারজানা বেগম সত্যি অবাক হলেন। তার জানা মতে আবিরকে অপছন্দ করে এমন মেয়ে একটাও নেই। যে মেয়ে ওনার ছেলেকে ফিরিয়ে দিয়েছে তাকে তো একবার দেখতে হচ্ছে। উনি বললেন, মেয়েটার সাহস আছে বলতে হয়। আমার সোনার টুকরো ছেলেকে অপছন্দ করে, আমি এখনই গিয়ে ওর বাবা মার সঙ্গে কথা বলবো। ছেলেটা আমার কষ্ট পাচ্ছে। আবির ফারজানা হকের কথার উত্তর না দিয়ে বলল, আম্মা, ডিভোর্সি মেয়েদের বিয়ে করতে হলে কি নিজেকেও ডিভোর্সি হতে হয়? এই লজিক কে আবিষ্কার করেছে তুমি জানো? জানলে বলো, ওই লোকটাকে আমি বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারব। ফারজানা বেগম এবার মোটামুটি বুঝলেন। উনি গম্ভীর কণ্ঠে বললেন, চারপাশে এত এত ভালো মেয়ে থাকতে তুমি ডিভোর্সি মেয়ের দিকে নজর দিলে কেন, একটু বলবে? আবির ছন্নছাড়াভাবে উত্তর করল, চারপাশে এত এত মেয়ের মধ্যে সবাই যে ভালো সে তোমাকে কে বলেছে? মেয়েটা ডিভোর্সি। আমার মতো একটা সুদর্শন যুবকের প্রস্তাব পেলে লুফে নেওয়ার বদলে ফিরিয়ে দিচ্ছে, ভেবে দেখো একবার। আচ্ছা, মেয়েটার অতীতে যাই থাকুক, আমার সঙ্গে থাকাকালীন সময়ে কিছু না হলেই তো হলো। ওকে পেলে আমি সত্যিই ভালো থাকবো আম্মু। তুমি কি চাও আমি সারা জীবন কষ্টে থাকি, ভালোবাসা হারানোর যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াই? আমার থেকে তোমাদের সমাজ বড় হয়ে গেল। ফারজানা হক ছেলেকে দুহাতে আগলে নিলেন। ছেলেটা মোটেও ভুল বলছে না। আগে নিজের ভালো, তারপর সমাজ। খাবার না থাকলে কেউ খাদ্য দিয়ে সাহায্য করবে না। তাছাড়া সমাজের সবাই খারাপ হয় না। গুটি কয়েক নিচু মনের মানুষের কথা ভেবে ছেলের সুখকে উনি চিনিয়ে নেবেন না। উনি ভিলেন শাশুড়ি হয়ে ছেলে বৌমাকে আলাদা করবেন না। কথাগুলো ভেবে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, মেয়ের নাম দাম না জানলে প্রস্তাব পাঠাবো কিভাবে শুনি? নাম ঠিকানা বলো, তোমার আব্বু ফিরলে সকালে দুজনে বের হব। আমার ছেলের ভালোবাসা বলে কথা। বাচ্চা কাচ্চা আছে নাকি? আবির মলিন হাসল। ওর জানা ছিল এই মানুষটা কখনো ওর জন্য কঠোর হতে পারবে না। সেই ভরসার স্থল থেকেই কথাগুলো বলেছে। আব্বু নাহু নাহু করবে, কিন্তু ওর মা ঠিক রাজি করিয়ে ফেলবে। কথাগুলো ভেবেও চট করে উঠে বসল। তারপর মায়ের হাত ধরে বলল, অরুণের বন্ধু হৈমন্তী, তুমি চিনো না ওকে? ফারজানা হক বিস্মিত হলেন হৈমন্তীর কথা শুনে। উনি হৈমন্তীর সঙ্গে বহুবার কথা বলেছেন, কিন্তু মেয়েটার সম্পর্কে তেমন জানেন না। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং সদালাপী। এমন মেয়েকে ছেলের বউ করতে না চাওয়ার কোনো কারণ দেখলেন না। তাছাড়া সমস্যা মানুষের জীবনে আসতেই পারে, ওসব ধরে বসে থাকলে জীবন চলে না। অরিনের বিয়েতে মেয়েটা আসতে চেয়েছে। আবির সঙ্গে পেয়ে হৈমন্তীর অতীতের কিছু কথা মায়ের কাছে বলে ফেলল। বাচ্চার কথাগুলো বলতে ইচ্ছে করছিল না, তবুও বলতে হলো। সব শুনে ফারজানা বেগমের মনে হলো মেয়েটাকে একটা সুযোগ দেওয়া উচিত। উনি ফিসফিস করে বললেন, বাচ্চার কথাটা তোমার আব্বুকে এখন বলার দরকার নেই, ঝামেলা করবে। যদি একান্তই সামনে না আসে তাহলে কখনো বলতে হবে না। কিছু কথা গোপন রাখলে আহামরি খারাপ কিছু হবে না। তুমি চিন্তা করো না, আগামীকাল ওর বড় ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। এখন রুমে যাও। আবির যেন হাফ ছেড়ে বাঁচল। মায়ের উপরে পুরোপুরি ভরসা আছে। এই বিয়েটা উনি যে কোনো উপায়ে দিয়েই ছাড়বেন। ছেলের ভালো থাকা নিয়ে কথা। আমেনা বেগম সন্ধ্যায় ছেলের বাড়িতে পা রাখলেন। পরনে কালো রঙের বোরখা। খলিল মির্জা স্ত্রীর পেছনে পেছনে হাঁটছেন। ঢাকা শহরে এরকম বাড়ি ওনারা আশা করেননি। দোতলা বাড়ির সামনে এতগুলো ফল ফুলের গাছ সত্যিই বিরল বলে মনে হলো। বেশ শান্তি শান্তি লাগছে। খলিল মির্জা গদগদ কণ্ঠে বললেন, ছেলেটার পছন্দ আছে। তোমার বৌমাটাও বেজায় ভালো। গাছপালাগুলোর কত যত্ন করে বলো।
আমেনা বেগম স্বামীর কথায় সন্তুষ্ট হতে পারলেন না। উনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, বাইরে দেখে এতটা আশা করো না, আগে ভেতরে গিয়ে দেখি কেমন তারা গুছিয়ে সংসার করছে। মির্জা সাহেব দমে গেলেন। স্ত্রীকে খুশি করার চেষ্টা অর্থহীন। উনি কথা না বলে চুপচাপ ভেতরে গেলেন। ছেলে মেয়েরা মাকে পেয়ে ভীষণ খুশি। হৈমন্তী মাকে পেয়ে কেঁদে কেটে একাকার অবস্থা। আমেনা বেগম ছোট মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। কবরে যাবার আগে মেয়েটাকে স্বামী সংসারই দেখে যেতে পারলেন না। কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে ছেলেদের উপরে। ছেলেগুলা যদি ওনার কথাগুলো শুনে হৈমন্তীকে স্বামীর সঙ্গে সেদিন ঝামেলা মিটিয়ে ফেলতো, তাহলে আর আজকে এই দিনটা দেখতে হতো না। উপযুক্ত মেয়েকে ঘরে রেখে বাবা মা শান্তি পায় না, ছেলেরা তা বোঝে না। তাছাড়া মেয়েটার একটা সংসার হওয়াটা জরুরি। কতকাল ভাইয়ের বাড়িতে পড়ে থাকবে? একটা হিল্লা হওয়া চাই। আমেনা বেগম চাইছেন হৈমন্তী নিজের সংসারে ফিরে গিয়ে নতুনভাবে শুরু করুক। ওদিকে আবির হৈমন্তীকে বিয়ের জন্য রেডি হচ্ছে। রোহান কি করবে বুঝতে পারছে না। সে ভীতু মানুষ, লোকজনের সমালোচনাকে ভয় পায়। ফরহাদও রেডি হচ্ছে হৈমন্তীকে নিজের কাছে ফিরিয়ে আনার। থমথমে মুখ করে বসে আছে হৈমন্তী। কিছুক্ষণ আগে আমেনা বেগম ওরফে মিনারা বেগমের সঙ্গে কথা হয়েছে। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে আনন্দে পাগল হয়ে গিয়েছিল মেয়েটা, কিন্তু এই খুশিটা বেশিক্ষণ টিকেনি। আমেনা বেগম মেয়েকে পেয়ে খুশি হয়েছেন, তাতে সন্দেহ নেই, কিন্তু মেয়ের মতিগতি বোঝার জন্য উনি ফরহাদের কথাগুলো ওকে মনে করানোর চেষ্টা করেছে। বিষয়টা হৈমন্তীর কাছে ভীষণ তিক্ত লেগেছে। সেদিন শপিং মলের ঘটনাগুলো আর মায়ের বলা কথা মেলানোর চেষ্টা করছে। মোটামুটি ভালো সন্দেহ হয়েছে, এরকম একটা ঘটনাও জানা আছে, কিন্তু সেই মেয়েটা যে ও নিজেই, এটা মনে নেই। হৈমন্তী বুঝল শপিং মলের ওই লোকটার কথা আম্মা বলেছে, কিন্তু ওর মনে পড়ছে না কেন বুঝতে পারছে না। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। হৈমন্তী রাতে দরজা বন্ধ করে বসে থাকলো, বের হলো না। পরপর 3 ভাই দরজা থেকে ফিরে গেল। রাতে কারো খাওয়া হলো না। চয়নিকা শাশুড়ির উপরে বিরক্ত। ভদ্রমহিলা আসতে না আসতেই খেলা দেখানো শুরু করে দিয়েছে। রোহান ফোন করেছিল চয়নিকার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বাড়ির অশান্তির জন্য কথা বলতে পারেননি। ছেলেটাও গুরুত্বপূর্ণ কিছু বলতে চেয়েছিল। খলিল সাহেব স্ত্রীকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছেন। শেষমেশ রেগে মেগে আরাফাতের রুমে গিয়ে ঘুমিয়েছে। আরাফাত টেনশনে ডাইনিং রুমে সোফায় বসে রাত পার করে ফেলল। হৈমন্তী ভেতর থেকে সারা শব্দ করছে না। মাসুদ আরাফাতকে হুকুম দিল দরজা ভাঙতে। দরজার মায়া করলে চলবে না। তবুও অপেক্ষা করে শেষমেশ ভোর রাতে 3 ভাই মিলে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। হৈমন্তী ফ্লোরে পড়ে আছে। আরাফাত দৌড়ে গিয়ে ওকে ধরল। ফ্লোরে কাঁচ, পানি আর রক্তের ছড়াছড়ি। মেয়েটার পা বেশ কিছুটা কেটে গেছে। হয়তো পানি খেতে গিয়েছিল, সামলাতে না পেরে জগ নিয়ে পড়ে গেছে। ওরা ভেবেছিল হয়তো মায়ের কথাগুলো শুনে দরজা আটকে বসে আছে। আরাফাত ওকে বিছানায় রেখে শুকনো ওড়না দিয়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। মাসুদ গাড়ি বের করতে চলে গেছে। রাজীব ঘরে গিয়ে কিছু নগদ টাকা নিয়ে বেরিয়ে গেল। একটা প্রাইভেট হাসপাতালে ডাক্তারের সঙ্গে ওর পরিচয় আছে, তাকে ফোন করে বলে নিল। আমেনা বেগম কান্নাকাটি করছেন। মেয়েটার কপালে সুখ নেই, জন্ম থেকে কপাল পোড়া, এই সেই বলে গুনগুন করছে। চয়নিকা শাশুড়ির পাশে গিয়ে আস্তে করে বলল, আম্মা, ভাগ্যের দোষারোপ করবেন না। আমাদের কৃতকর্মকে লুকানোর জন্য আমরা ভাগ্যকে দোষারোপ করি। চয়নিকার কথাগুলো মনে হলো আমেনা বেগমের কাছে আগুনে ঘি ডালার মতো মনে হলো। উনি কটমট দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি আমার দোষ ধরছ? 2 দিনের মেয়ে হয়ে শাশুড়ির দোষারোপ করছো? তোমার সাহস দেখে আমি হতবাক হচ্ছি। আমার শাশুড়ি ছিলেন না, আমি ওনাকে দেখে ঠকঠক করে কাঁপতাম। এই জন্যই বলেছিলাম গ্রামের সাদা সরল মেয়েকে বিয়ে কর। শহরের মানুষের মনে শুধু প্যাচ, ছেলেগুলো একটু আমার কথা শোনে না। চয়নিকা শাশুড়ির বকবক শুনে হতাশ। খুব আফসোস করলো, কি জন্য যেচে কথা বলতে গিয়েছিল। এই ভদ্র মহিলাকে টাইট দেবার মতো একটা লোক খুব দরকার। চয়নিকা মনে মনে বলল, আল্লাহ, তাড়াতাড়ি আমার শাশুড়ি আম্মার হেদায়েতের ব্যবস্থা করে দাও, আমিন।
এই ভদ্রমহিলার জন্য একটা লোক চাই। টানা 3 ঘন্টা হৈমন্তী অবচেতন হয়ে পড়ে আছে। জ্ঞান ফেরার নাম নেই। হাতে স্যালাইন চলছে। পা মোটামুটি কেটেছে, তবুও 5টা সেলাই দিতে হলো। দরজার বাইরে 2 ভাই চুপচাপ বসে আছে। আরাফাত দৌড়ে দৌড়ে ওষুধপত্রের ব্যবস্থা করছে। সাধারণ পড়ে যাওয়ার জন্য এমন হয়নি। মেয়েটার বেশ কিছুদিন মাথায় যন্ত্রণা করছিল। পুরাতন সমস্যাগুলো আবারও দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এই ভয়ে সকলে কাটা হয়ে আছে। আরাফাত ডাক্তারকে সাহায্য করছে। আগের ঘটনাগুলো বলছে। আমেরিকার এক ডাক্তারের সঙ্গে এই ডাক্তারের ফোনালাপ করিয়ে দিল। 3 ঘন্টা পেরিয়ে 5 ঘন্টা হতে চলল। মেয়েটা তেমনি পড়ে আছে। আবির এসেছে 2 ঘন্টা আগে। অরিন ফোন করেছিল। ফোনটা চয়নিকা ধরেছিল। সেখান থেকে বিস্তারিত শুনে ভাইয়ের কাছে বলেছে। আবির দেরি করেনি, বোনকে নিয়ে বেরিয়ে পড়েছে। যদিও হৈমন্তীদের বাড়ির সঙ্গে ওদের তেমন একটা মাখো সম্পর্ক নেই। অরিনের সঙ্গে সকলের মোটামুটি ভালো চেনা জানা আছে। 2 ভাই বোনকে এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখে ফারজানা হক স্বামীকে নিয়ে ওদের পেছনে পেছনে হাসপাতালে এসে হাজির। আপাতত হৈমন্তীর শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, তবুও সব হাতের বাইরে। রাজীব নিজেকে দোষারোপ করছে। বোনের বিয়েটা দিয়ে তখন কি ভুলটাই না করেছিলেন, হারে হারে টের পাচ্ছেন। মায়ের কথা শোনা উচিত ছিল না। উনি শুধু ছেলেদের কথাই ভাবেন, মেয়েদের কথা ভাবে না হয়তো। হৈমন্তীর বড় বোনকে 10ম শ্রেণীতে থাকতে বিয়ে দিয়েছিলেন। চেনা জানা ভালো ছেলে ছিল, তাই মেয়েটা সুখে আছে। কিন্তু হৈমন্তীর বেলায় ভিন্ন হলো। একবার মনে হচ্ছে কপালে ছিল তাই হয়েছে, আবার মনে হচ্ছে বাল্যবিবাহ সঙ্গে যৌতুকের অভিশাপ লেগে গেছে। যৌতুক দিয়েছিল বোনের সুখের কথা ভেবে। ফরহাদ চরিত্রবান হলে এত কিছু হতোই না। ভালো মতো চাকরি করত, বোনটা ভালো থাকতো। তাছাড়া রাজীব বোনের নামে বেশ কিছু টাকা জমিয়েছে। ভেবেছিল ভাই বোনেরা সবাই মোটামুটি প্রতিষ্ঠিত, শুধু ছোট বোনটা বাদে, তাই ওর কিছু পাওনা থাকে, সেই হিসেবে টাকাগুলো জমিয়ে রাখা। ফরহাদ ভালো হলে এসব নিয়ে খুব ভালো জীবন অতিবাহিত করতে পারত। বাদরের গলায় মুক্তার মালা দিয়েছিল, কদর করতে পারেনি। মাসুদ জিম ধরে বসে আছে। বোনের বিয়ের সময়ও দেশে ছিল না, মিশনে ছিল। বাড়িতে তেমন কথা বলতে পারত না, সময় কম পেত। সেই সুবাদে ওকে তেমন কিছু জানানো হয়নি। বড় ভাই আর মায়ের ওপরে রাগ হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। মেয়েটার জীবন নরক বানিয়ে দিয়েছে। আগের স্বামীর বিয়োগ, গাড়ি দুর্ঘটনা, তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের শরীর মন এমনিই খারাপ থাকে। তারপর আবার ফরহাদের এমন আচরণ, সব মিলিয়ে ভয় হৈমন্তীকে পেয়ে বসেছিল। বাচ্চা কিভাবে মানুষ করবে, লোকজন কি ভাববে, ওসব নিয়ে টেনশন ছিল। পরবর্তীকালে মাথায় সমস্যা দেখা দেয়। ডাক্তার বলেছিল সুস্থ হতে সময় লাগবে। হৈমন্তীর জ্ঞান ফিরছে না, এই যন্ত্রণায় সব কাতর। তারপর আবার আবির জুটেছে সঙ্গে, পাগলামি করছে। ডাক্তারকে সঙ্গে নিয়ে হৈমন্তীর পাশে বসে আছে। আরাফাত এই ছেলেকে চিনে, বহুবার দেখা হয়েছে, কিন্তু এই মুহূর্তে কথা বলতে ইচ্ছা করছে না। আবিরের পাগলামি দেখে মোটামুটি সবার ধারণা হয়েছে ছেলেটা হৈমন্তীকে পছন্দ করে, কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ডাক্তার ঘন ঘন হৈমন্তীকে চেক আপ করছে। কয়েকটা টেস্ট করতে দিয়েছিল, সেগুলোর রিপোর্ট মোটামুটি ভালো। 2 দিন জমে মানুষের টানাটানির পরে হৈমন্তীর জ্ঞান ফিরল। এই 2 দিন আবির আরাফাতের সঙ্গে হাসপাতালে আছে। অরিন হৈমন্তীর পাশে থেকেছে। রাজীব আর মাসুদ মাঝে মাঝে বাড়িতে গিয়েছে, কিন্তু ওরা 3 জন এখানে গাপটি পেতে আছে। চয়নিকা রনির জন্য হৈমন্তীর কাছে থাকতে পারছে না। অরিনের ভরসাতেও বাড়িতে আছে, তবে মাঝে মাঝে দেখে যাচ্ছে। হৈমন্তীর মা এখনো মেয়েকে দেখতে আসেনি। রাজীব ইচ্ছা করে আনেনি। আবির আছে, ওকে দেখলে আমেনা বেগম খেপে যাবে। হৈমন্তী পিট করে চোখ খুলে আবারও চোখ বন্ধ করে ফেলল। শরীর বেশ ক্লান্ত, 2 দিন খাওয়া হয়নি। চোখে আলো লাগছে। ওকে নাড়াচাড়া করতে দেখে সকলে ওর মুখের দিকে তাকিয়ে আছে। অরিন হৈমন্তীকে ডাকতে চাইল, কিন্তু ডাক্তার ওকে ইশারায় নিষেধ করল। হৈমন্তী আশেপাশে তাকিয়ে নিজের দিকে তাকালো।
তারপর ডান হাতটা নিয়ে পেটের উপরে রাখলো। বাম হাতে ক্যানোলা করা আছে। হৈমন্তী পেটে হাত রেখে কেঁদে ফেলল। আশেপাশে সকলের মুখে চিন্তার রেখা। হৈমন্তী কান্না থামিয়ে পাশে তাকিয়ে অরিনের হাত ধরে আস্তে করে বলল, আমি ঠিক আছি, কিন্তু তুমি তো ঠিক নেই। বিয়ে না তোমার? চোখের নিচে কালি পড়ে গেছে, দেখতে পচা লাগছে। অরিনের ওষ্ঠে হাসি ফুটল। মেয়েটা ওকে ভুলে যায়নি, মানে ওর আগের কিছু মনে পড়েননি ভাবল। হৈমন্তী পাশে আবিরকে দেখে সামান্য হেসে বলল, আপনি চিনতে পেরেছেন আমাকে? আরাফাত বাইরে ছিল, ও ভেতরে এসে দাঁড়িয়েছে। হৈমন্তী আবিরকে আগে থেকে চিনে, কিন্তু মাঝখানে কিছু মনে ছিল না। আবিরও আগ বাড়িয়ে ওকে মনে করানোর চেষ্টা করেনি। বিষয়টা কেমন ঘোলাটে লাগছে। আরাফাত জানে বিষয়টা। রাজীবের কৌতূহল লাগছে, কিন্তু প্রকাশ করল না। ও বোনের পাশে গিয়ে বসল। হৈমন্তীর উঠে বসতে গেল, কিন্তু হলো না। ভাইয়ের দুহাত জড়িয়ে ধরে ফুঁফিয়ে উঠল। রাজীব বহু কষ্টে চোখের পানি আড়াল করে রেখেছে। হৈমন্তী ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কান্না থামিয়ে বলল, তোমার কোনো দোষ নেই ভাইয়া। ভেবে নাও, আমার নিয়তিতে কষ্ট লেখা ছিল। যা হচ্ছে হতে দাও। প্রমিস, আমি আর তোমাদেরকে কষ্ট দিব না, নিজেকে সামলে নিব। হৈমন্তীর মাথার কাছে মাসুদ আর আরাফাত দাঁড়িয়ে আছে। হৈমন্তী ওদের সঙ্গে কথা বলতে পারল না, শুধু হাসল। তারপর আবারও চোখ বন্ধ করে ফেলল। রাজীব বোনের মাথায় হাত রেখে কয়েকবার ডাকলো, কিন্তু সাড়া পেল না। ডাক্তার পাশে আছে, উনি চেক করে বললেন আবারও অচেতন হয়ে গেছে। রাজীব ডাক্তারকে বলল, আপনি কিছু বুঝেছেন? রোগীর স্মৃতি থেকে যা মুছে গিয়েছিল, হয়তো তার কিছু কিছু মনে পড়ছে। হঠাৎ ব্রেনে চাপ পড়ছে, তাই এমন হচ্ছে। চিন্তা করবেন না, ও নিজ থেকে যেটুকু বলে সেটুকুই শুনতে হবে। অতিরিক্ত জিজ্ঞাসাবাদের দরকার নেই। সময় লাগবে ঠিক হতে। আচ্ছা। আমির বেশ খুশি হলো, হৈমন্তী ওকে চিনতে পেরেছে। সেদিনের সেই ঘটনা ও চোখের সামনে জীবন্ত হয়ে আছে। আবির পড়াশোনা শেষ করে 3 বছর আগে দেশে ফিরেছে। এই 3 বছরে মেয়েটাকে একটুও ভুলে যায়নি। রাজীবের কথা শুনে আবিরের ধ্যান ভাঙল। হৈমন্তীর সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে অনেক কথা। হৈমন্তী সুস্থ হলেও নিজেই বলবে, চিন্তা করবেন না। তোমাদের 2 ভাই বোনকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমাদের বিপদে তোমরা যেভাবে পাশে আছো। আবির শুধু হাসল। ধন্যবাদের জন্য এখানে আসেনি, শুধু হৈমন্তীর জন্য এখানে পড়ে আছে। মেয়েটা সুস্থ হলে শান্তি। অরিন নিজের বিয়ের ডেট পর্যন্ত পিছিয়ে দিয়েছে। হৈমন্তী সুস্থ হলে বিয়ের অনুষ্ঠান হবে, নয়তো কোনো অনুষ্ঠান হবে না, এমনি বিয়ে হবে। 2 ভাই বোনকে আরাফাতের পাগল বলে মনে হয়। এত ইমোশন এদের মধ্যে কিভাবে আসে ভেবে পায় না। তার সঙ্গে জুটেছে এদের মা। আরাফাত শুধু ওদেরকে লক্ষ্য করছে, ভাবে যেমন মা তেমনি তাদের ছেলে মেয়ে। ওদের জন্য ভদ্রমহিলা সকাল সন্ধ্যায় খাবার নিয়ে হাজির হচ্ছে, দেখাশোনা করছে। মনে হচ্ছে হৈমন্তী ওদের বাড়ির একজন। এমন একটা পরিবারে যদি তখন মেয়েটার বিয়ে হতো, কত ভালোই না হতো। পৃথিবীর সব ভাইয়েরা বোনের সুখ চায়। ভাই বোনের সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক হতেই পারে না। আরাফাতের চোখ জ্বালাপোড়া করে। ছেলেদের যে কাঁদতে মানা, তাই চিৎকার করে কাঁদতে পারে না। উচ্চ মাধ্যমিকে পড়াশোনার সময় প্রেম আসে আরাফাতের জীবনে। মেয়েটার বিয়ে হয়ে যায়। আমেনা বেগম চাইলে মেয়ের পরিবারের সঙ্গে কথা বলতে পারতেন, কিন্তু বলেননি। তাই রাগে ক্ষোভে বড় ভাইয়ের সাহায্যে দেশের বাইরে চলে গিয়েছিল। বিয়ের উপযুক্ত সময় পেরিয়ে যেতে বসেছে, অথচ বিয়ের কথা ভাবতে পারে না। সে সময় হৈমন্তী বেশ ছোট ছিল, তবুও ভাইয়ের জন্য সে কি কান্নাকাটি। কথাগুলো ভেবে আরাফাত দীর্ঘশ্বাস ফেলল। হৈমন্তী পুরোপুরি 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি। মাঝে মাঝে জ্ঞান ফিরছে, এলোমেলো কথাবার্তা বলছে, তারপর আবারও অজ্ঞান হয়ে যাচ্ছে। বর্তমান অবস্থা মোটামুটি ভালো। আমেনা বেগম বাড়িতে অতিষ্ঠ করে ফেলছে সবাইকে। হৈমন্তীকে দেখতে যাবেন। রাজীব শেষমেশ উপায় না পেয়ে মাকে নিয়ে হৈমন্তীকে দেখতে চলল। মায়ের মন সন্তানের জন্য কাঁদে, সবাই এটা বোঝে। আমেনা বেগম পুরাতন দিনের মানুষ। নানা রকম কুসংস্কারের প্রতি বিশ্বাস ওনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তাছাড়া শাশুড়ির আদর্শ বৌমা হিসেবে
বেশ খ্যাতি ছিল ওনার। সেসব কারণে ওনার মনের এই বেহাল অবস্থা। আবির হৈমন্তীর বেডের পাশে বসে আছে। এমন সময় হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলেন আমেনা বেগম। এসেই মেয়েকে জড়িয়ে একঘর কাঁদলেন। আবির গোল গোল চোখে তাকিয়ে আছে। ভদ্রমহিলাকে চেনার চেষ্টা করছে। তারপর অনুমান হলো ইনি হৈমন্তীর মা হবেন। উনি কালো বোরকা পরে আছেন। ওনাকে কাঁদতে দেখে আবির হন্তদন্ত হয়ে আমেনা বেগমকে ধরতে গেল, কিন্তু রাজীব বাধা দিয়ে ফিসফিস করে বলল, হাত দিও না, আগুন লেগে যাবে। আবির রাজীবের কথার অর্থ বুঝতে পারল না। কিসের আগুনের কথা বলছে জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু ততক্ষণে রাজীব ওর পাশ থেকে সরে গেছে। কেউ আমেনা বেগমকে শান্ত করতে চাইছে না। উনি কান্নাকাটি নিজের ইচ্ছেতে থামাবেন এমন ইচ্ছে। আবিরের বিরক্ত লাগছে। মেয়ের পাশে এভাবে মরা কান্না কেন করছে আল্লাহ ভালো জানেন। এই সময় মেয়েটার আশেপাশে আওয়াজ করা ঠিক না, তাই ভেবে একটু শব্দ করে বলল, আন্টি একটু থামুন, হৈমন্তী ঠিক আছে, এভাবে কান্নাকাটি করবেন না। আমেনা বেগম হুট করে কান্না থামিয়ে ফেললেন। পাশের ছেলেটা ওনার একদম অচেনা লাগলো। উনি আবিরের পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে বললেন, তুমি আমার মেয়ের ঘরে কি করছো? তোমাকে আমাদের কোনো আত্মীয় বলে তো মনে হচ্ছে না। আবিরের মুখটা চুপসে গেল। কি উত্তর দিবে বুঝে উঠতে পারল না। অরিন পাশ থেকে বলল, আমি হৈমন্তীর বন্ধু, আর এটা হচ্ছে আমার ভাই। আমেনা বেগম চুপচাপ কিছুক্ষণ ভেবে বলল, তোমরা একটু বাইরে যাও, আমার ছেলেদের সঙ্গে কিছু কথা বলবো। আবির অরিনকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে রুমের দরজা বন্ধ করে দেওয়া হলো। আরাফাত বাইরে ছিল, ওষুধ কিনতে গিয়েছিল। ও ওষুধ নিয়ে এসে দেখল আবির আর অরিন বাইরে বসে আছে, দরজা বন্ধ। আরাফাত ব্রুকুসকে আবিরের কাছে জিজ্ঞাসা করলো, তোমরা বাইরে আছো, তাহলে ভেতরে কে? আন্টি এসেছেন, ভাইয়াদের সঙ্গে কি একটা গোপন আলাপ করছে, তাই আমাদের বাইরে অপেক্ষা করতে বললেন। আরাফাত বিষয়টা বেশ ভালো করে বুঝে ফেলল। ও দরজায় শব্দ করে আঘাত করে বলল, দরজা খোলো, আমি ভেতরে আসব। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। আমেনা বেগমের মুখটা কেমন থমথমে হয়ে আছে। রাজীব ব্রুকুসকে রেখেছে। মাসুদের মুখেও বিরক্তি। আরাফাত ভেতরে গিয়ে প্রশ্ন করল, আম্মা তুমি এখানে কেন এসেছো? হৈমন্তীকে দেখি তুমি কবর পর্যন্ত পৌঁছে না দিয়ে শান্তি পাবে না। বাড়িতে অশান্তি করে হয়নি, এখানে চলে এসেছো। আরাফাতের কথা শুনে আমেনা বেগম রেগে গিয়ে বললেন, তুমি ভুলে যাচ্ছ আমি হৈমন্তীর মা। মা হয়ে সন্তানের খারাপ চাইবো ভাবলে কিভাবে? আমি তো শুধু চেয়েছি মেয়েটার একটা সংসার হোক, ভালো থাকুক স্বামী সংসার নিয়ে। দয়া করে বাড়িতে যাও, এখানে ঝামেলা করো না। তোমার এই অতিরিক্ত চাওয়ার জন্য মেয়েটার এই অবস্থা। ছেলে মেয়েদের জন্য খুব করেছ, আর করতে হবে না। তোমার এই ভালো চাওয়ার জন্য আমি কষ্ট পেয়েছি, এখন আমার বোন কষ্ট পাচ্ছে। আমার মনে হয় আমরা তোমার সন্তান না। আরাফাত নিজে জমিয়ে রাখা রাগটা এক নিমিষে প্রকাশ করে ফেলল। রাজীব ওকে জোর করে বাইরে নিয়ে গেল। রাগে ফুলছে, আরও কিছু কঠিন কথা বলে ফেলবে, তখন আম্মাকে আর সামলাতে পারবে না। তাছাড়া বাক্য দ্বারা মানুষকে জীবন্ত দাফন করা যায়, পরে আফসোস করতে হবে। আবির কিছু বুঝতে পারছে না। আমেনা বেগম কথা বলছে না, চুপচাপ মেয়ের পাশে বসে আছে। কিছুক্ষণ থেকে চলে যাবেন। উনি ছেলেদের এতক্ষণ ধরে বকছিলেন। পরের বাড়ির দুজন ছেলে মেয়েকে হৈমন্তীর কেবিনে আসার অনুমতি দিয়েছে এই জন্য। তাছাড়া আবির ছেলেটা যুবক, ছোট না, সে কিভাবে হৈমন্তীর কেবিনে থাকতে পারে, এটা নিয়ে উনি বিরক্ত। লোকজন জানলে কি ভাববে? রাজীব বুঝিয়ে বলেছে অরিন আছে, তাছাড়া হৈমন্তীর জ্ঞান নেই, মরার মতো পড়ে আছে। নীল চাদরে পা থেকে গলা পর্যন্ত ঢেকে রাখা, এসব বুঝিয়ে বলল, কিন্তু সেই এক কথা ধরেই বসে আছে উনি। আবির মোটামুটি আরাফাতের কাছ থেকে ঘটনা সংক্ষেপে জেনে নিল। অরিন ভেতরে যেতে ভয় পাচ্ছে। আবির ওকে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালো। কেবিনে আমেনা বেগম ছাড়া কেউ নেই, বাকিরা বাইরে আছে। আবির আমেনা বেগমের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আন্টি জামাই হিসেবে আমি খারাপ হব না, কথা দিচ্ছি। হৈমন্তী সুস্থ হলে
আমি নিজ দায়িত্বে ওকে একটা সুন্দর সংসার উপহার দিব। আগামী বছর ছোট ছোট্ট নাতি নাতনি নিয়ে ঘুরবেন। এত রাগারাগি শরীরের জন্য ভালো না। পানি খাবেন, মাথা ঠান্ডা থাকবে। আবির পানির বোতল এগিয়ে দিতে গেল, কিন্তু উনি নিলেন না। আমেনা বেগমের মেজাজ চরম খারাপ হলো। এই ছেলেটা ঠোঁটকাটা স্বভাবের, উনি আগেই সন্দেহ করেছেন। তাহলে এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ের পায়তারা চলছে। এই জন্য রাজীব ওনাকে এখানে আনছে না। আমেনা বেগম আবিরের কথার উত্তর না করে গটগট করে বেরিয়ে গিয়ে রাজীবকে বলল, বাড়িতে রেখে আসতে, এখানে থাকবেন না, থাকার ইচ্ছে চলে গেছে। রাজীব আর কথা বাড়ালো না, চলে গেল। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগলো। অরিন ভাইয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এ জীবনে তোমার বিয়ে হচ্ছে না, আমি শিওর। কি দরকার ছিল আন্টিকে রাগিয়ে দেওয়ার? তোর আন্টি এমনিতেই রাগে। কথাগুলো না বললে উনি এখানেই বসে থাকতো। ওনাকে কদর করলে ওনার হজম হতো না। হজম শক্তি কম, আমি ওনার হজম শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করব। বিয়ে উনি না দেবার কি? হৈমন্তী ঠিক থাকলে পৃথিবী উল্টে গেলেও বিয়ে হবে। ও একবার আমাকে বলুক, দেখবি সব বদলে দিব। মেয়েটা বিছানা নিয়েছে, ওঠার নাম নিচ্ছে না, আমাকে মারতে চাইছে। অরিন কিছু বলতে চাইল, কিন্তু পারল না। ডাক্তার চলে আসলো। এভাবে দীর্ঘ 1 মাস পার হলো। হৈমন্তী মোটামুটি সুস্থ, বাড়িতে নেওয়া হয়েছে। অতীত বর্তমান নিয়েও কাউকে কিছুই বলছে না, সব কিছু স্বাভাবিক। ওর ইচ্ছা হলে কথা বলছে, না হলে বলছে না। কেউ কিছু জিজ্ঞাসা করছে না। তবে হাসপাতাল থেকে এসে ও রনির আশেপাশে ঘেঁষছে না। রনিকে দেখলে এড়িয়ে যাচ্ছে। আমেনা বেগম ফরহাদকে নিয়ে তেমন কিছু বলতে পারেনি। সামনে অরিনের বিয়ে। এতদিন বিয়েটা পিছিয়ে ছিল হৈমন্তীর জন্য। তাছাড়া ওরা বাড়ি আর হাসপাতাল করে ক্লান্ত ছিল। ছেলে বাড়ির লোকজন আর অপেক্ষা করতে চাইছে না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে চাইছে। হৈমন্তী ব্যাগ গুছিয়ে নিচ্ছে অরিনের বিয়েতে যাবার জন্য। বিয়ের 5 দিন বাকি আছে। হৈমন্তীর লাগেজ গোছাতে ব্যস্ত। এমন সময় আরাফাত ভেতরে আসলো। ও এসে হৈমন্তীর সঙ্গে কাপড় ভাঁজ করতে শুরু করলো। নীরবতা কাটিয়ে আরাফাত মুখ খুলল, পা ঠিক হয়নি, ওখানে গিয়ে অসুবিধা হবে না? অসুবিধা কেন হবে? অরিন আর আন্টি আছে, আমাকে সাহায্য করবে। আন্টিকে দেখেছ? দারুণ একজন মানুষ, সব সময় হাসি খুশি থাকে। ওনার জন্য হয়তো ছেলে মেয়েগুলো এমন ভালো। যাই হোক, আম্মা কিন্তু মুখ ভার করে রেখেছে। তুই বাড়ি ছেড়ে বন্ধুর বাড়িতে যাচ্ছিস, বিষয়টা উনি ভালো চোখে দেখছে না। ওনার কথা আপাতত পাত্তা দিচ্ছি না। অরিন আমার খুব ভালো বন্ধু। আমার কোনো বন্ধু ছিল না, ওই একমাত্র মেয়ে যে আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। তার জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে আমি থাকবো না, ভাবতে পারবো না ভাইয়া। তাছাড়া আমি একা না, তুমিও যাচ্ছ। আমি তোমার লাগেজ গুছিয়ে রেখেছি, তুমি দেখে নিও, আরও কিছু যদি লাগে। আরাফাত বোনের কথা শুনে ব্রুকুসকে বলল, আমি কেন? বিয়ে বাড়িতে যাই না আমি, তুই ভালো করে জানিস। তাছাড়া আমি গিয়ে কি করব? তোমাকে রেখে যাব কেন ভাইয়া, এটা আগে বলো। আমি তো চেয়েছিলাম বাড়ির সবাইকে নিয়ে যাব, কিন্তু ওরা কি ভাববে? দরকার নেই, বিয়ের দিন বাকিরা যাবে। তুমি যাও, লেট করো না। হৈমন্তীর পা কেটে গিয়েছিল। 1 মাসে কিছুটা ঠিক হয়েছে, তবে পুরোপুরি ঠিক হয়নি। হাঁটতে চলতে একটু সমস্যা হচ্ছে। হৈমন্তী ঝটপট লাগেজ গুছিয়ে বেরিয়ে গেল। আরাফাত নিজের রুমে গিয়ে চেঞ্জ করছে। তাছাড়া পরে ভেবে দেখল হৈমন্তীকে একা ছাড়া ঠিক হবে না, সবসময় মেয়েটার আশেপাশে থাকা দরকার। হৈমন্তী ছোট ভাইকে নিয়ে সবাইকে বলে বেরিয়ে আসলো। মাসুদ পুরো দমে ডিউটি করছে, বাড়িতে থাকতে পারছে না। হৈমন্তী অরিনদের বাড়ির সামনে লাগেজ হাতে দাঁড়িয়ে আছে। আবির দোতলার ব্যালকনিতে বসে গেটের দিকে তাকিয়ে আছে, আর মাঝে মধ্যে কফির মগে ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। কফিটা আজ হয়তো একটু বেশি টেস্ট হয়েছে। ফারজানা হক অরিনকে সঙ্গে নিয়ে হইচই করে হৈমন্তীকে রিসিভ করে বাড়ির ভেতরে নিয়ে আসলো। আরাফাত পেছনে আছে, হৈমন্তী খুঁড়িয়ে হাঁটছে। তাছাড়া আগের থেকে শরীর অনেকটাই দুর্বল, হয়তো ঠিক হয়ে যাবে।
হৈমন্তীর এমন শান্ত থাকাটা নিয়ে সবাই চিন্তা করছে। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর হয়ে আছে। আরাফাতের বেশ অসুবিধা হচ্ছে। ওর জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। হৈমন্তী অরিনের সঙ্গে থাকবে। ওকে একা রাখার সাহসও কারো নেই। রুমে ঢুকে অরিন হৈমন্তীকে জড়িয়ে ধরে বলল, খুব ভালোবাসি তোমাকে। তুমি ছাড়া আমাকে কেউ এত ভালো বোঝে না। তোমার জন্য আমি এত সুন্দর একটা জীবন পেয়েছি। হৈমন্তী ওর পিঠে হাত রেখে বলল, তুমি এমনিতেই এত এত ভালো। খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করে মাথাটা একটু বিগড়ে গিয়েছিল, এখন তো ঠিক আছে। অরিন ওকে ছেড়ে দিয়ে বলল, সৎসঙ্গে সত্যি স্বর্গবাস করে। তুমি বিশ্রাম করো, আমি আসছি। অরিন চলে গেল। হৈমন্তী ও যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে সেই পুরাতন দিনগুলোর কথা। বিদেশের মাটিতে প্রথম পথ চলা এতটা সহজ ছিল না। গ্রামের স্কুল কলেজ থেকে পড়াশোনা করা একটা মেয়ে হঠাৎ আমেরিকা গিয়ে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে হাজারবার হাঁটতে হয়েছে। হৈমন্তীর সঙ্গে অরিনের দেখা হয়েছিল, তখন অরিন এমন ছিল না। ওর চালচলন চলাফেরা ছিল অন্যরকম। নেশাগ্রস্ত কয়েকজন যুবক নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে ঝলমল করছে চারদিক। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। রাস্তার দুধারে দানব আকার বিল্ডিং সারি সারি মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাস্তার বিপরীতে সাদা পোশাকে এক তরুণী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। বাংলাদেশের মফস্বলের অন্ধকারে বেড়ে ওঠা এই তরুণীর কখনো রাতের আলো ঝলমলে শহর দেখার সুযোগ হয়নি। তাছাড়া ক্ষণে ক্ষণে তার মস্তিষ্কের অনুভূতির পরিবর্তন ঘটছে। কখনো ভয়, আবার কখনো কৌতূহল ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আপাতত ভয় নেই, আছে কৌতূহল। মাঝে মাঝে স্মৃতির পাতা শূন্য হয়ে যায়, আবার কখনো স্মৃতির পাতা জুড়ে হাজারো স্মৃতি উকিঝুঁকি মেরে যায়। মেয়েটার স্মৃতিতে আজ আটকে আছে বিস্ময়কর এই শহরের কৌতূহল। কার সঙ্গে এসেছে কিছুই মনে নেই। মেয়েটা এক পা দুপা করে যুবকদের অতিক্রম করে ফেলল। অচেনা মেয়েটিকে দেখে নেশাগ্রস্ত যুবকেরা বুঝে ফেলল মেয়েটা একা। আর তার থেকে বড় কথা, এই মেয়েটির দুর্বল চিৎকার আক্রমণ করলে চেঁচামেচি করবে না। ভয় দেখিয়ে যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া বাম হাতের খেল। 1 মিনিটের আলোচনার সমাপ্তি ঘটিয়ে ওরা মেয়েটির পেছন নিল। মেয়েটার হাঁটার গতি কচ্ছপের গতিকে হার মানাবে। ছেলেগুলা মেয়েটাকে ঘিরে ধরল। মেয়েটার চোখে মুখে ভয় নেই, যা আছে শুধু বিস্ময়। এতগুলো অচেনা ছেলে ওকে কেন ঘিরে ধরেছে বুঝতে পারল না। যতক্ষণে বুঝলো ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। ওর হাত ধরে ছেলেগুলা টানাটানি শুরু করেছে। সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, একবার তুলতে পারলেই হলো, নিখোঁজ হয়ে যাবে চোখের পলকে। মেয়েটি একবার চিৎকার করলো, সঙ্গে সঙ্গে ছেলেগুলো ওর মুখে কাপড় বেঁধে ফেলল। মেয়েটার চোখে অসহায়ত্বের চিহ্ন, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। মনে হলে এটাই বুঝি জীবনের অন্তিম যাত্রা, কিন্তু তেমন কিছুই হলো না। আল্লাহর দূত হয়ে একটা ছেলে দৌড়ে ওদের দিকে এগিয়ে আসলো। ছেলেটার সঙ্গে এদের বেশ হাতাহাতি হলো। ঠিক তখনই পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। অচেনাই ছেলেটা মেয়েটির মুখ থেকে কাপড় খুলে দ্রুত একটা গাড়ির পেছনে লুকিয়ে পড়ল। মেয়েটা কিছুই বুঝতে পারল না, চুপচাপ ছেলেটার বাহুডোরা আটকে থাকলো। পুলিশ চলে গেল। এতক্ষণ মেয়েটা ছেলেটার দিকে তাকিয়েছিল। শরীর অসাড় হয়ে আসছে, হাত পা ঠকঠক করে কাঁপছে। ছেলেটার হাতের মধ্যে কম্পনরত মেয়েটির মনের অবস্থা বুঝতে পেরে ছেলেটা ফিসফিস করে বলল, ভয় নেই, তোমাকে আমি সাহায্য করতে এসেছি। ছেলেটি কথা শেষ করতে পারল না, মেয়েটা অচেতন হয়ে পড়ল। ছেলেটা ওকে 2 হাতে আগলে নিয়ে গাড়ির পেছন থেকে বেরিয়ে আসলো। ততক্ষণে রাস্তায় আরেকটি যুবক চিৎকার করে ডাকছে, হৈমন্তী তুমি কোথায়, সাড়া দাও প্লিজ। কয়েকবার ডাকলো, আরো কয়েকবার হৈমন্তী বলে চিৎকার করলো। সারা শহর হৈমন্তী নামটা প্রতিধ্বনি হয়ে ভেসে বেড়ালো। হৈমন্তী ঝট করে চোখ খুলে তাকালো। এতক্ষণও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। সারা শরীর আগের মতোই কাঁপছে, ঘেমে ঘেটে একাকার অবস্থা। বাসা থেকে সকালবেলা অরিনের বাড়িতে এসেছে, রেস্ট নেওয়ার জন্য শুয়েছিল। তখনই গভীর ঘুমে তলিয়ে গেছে, ঠিক পায়নি। দেওয়াল ঘড়িটা খসখস শব্দ করে ঘুরছে।
হৈমন্তী সময় দেখে নিল, 1টা বাজতে চলেছে, অথচ কেউ ওকে ডাকলো না। খুব অদ্ভুত লাগছে। তাছাড়া ভাইয়ার খোঁজ নেওয়া হয়নি। বেচারা ওর কথা ভেবে এখানে আরো দায়িত্ব জ্ঞানহীনভাবে ঘুমিয়ে আছে। কথাগুলো ভেবে হৈমন্তী উঠে বসল। ঝটপট গোসল করে রেডি হয়ে বাইরে বের হলো। অরিন সোফায় পা তুলে মুখের মধ্যে কিসব লাগিয়ে বসে আছে। হৈমন্তীকে দেখে ইশারা করলো পাশে বসতে। হৈমন্তী মিষ্টি করে হেসে ওর পাশে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া কোথায় জানো? অরিন বহু কষ্টে উত্তর দিল, ঘরেই আছে, গোসল করে বাইরে আসবে, খাওয়া দাওয়া করতে হবে তো। হৈমন্তী বলে চুপচাপ বসে থাকলো। কি করবে বুঝতে পারছে না। ফোনটা রুমে আছে, নিয়ে আসলে একটু ঘাটাঘাটি করা যেত। অরিনের বেশ কিছু কাজিন এসেছে। অরিন সকলের সঙ্গে সংক্ষেপে পরিচয় করিয়ে দিল। হৈমন্তীর এদেরকে মন্দ লাগছে না। মেয়েগুলো বেশ ভালো, তবে বড্ড বেশি চঞ্চল। আরাফাত লাজুক হেসে বোনের পাশে এসে বসল। হৈমন্তী ওকে জিজ্ঞাসা করলো, কোনো অসুবিধা হচ্ছে কিনা? আরাফাত জানিয়ে দিল, হচ্ছে না। তাছাড়া ওর জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে, অসুবিধার প্রশ্নই আসে না। হৈমন্তীর এখানে বসতে কেন জানি আর ইচ্ছে করলো না। রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ফারজানা হক তোড়জোড় করে রান্না করছেন। ওনার সঙ্গে আরও 2জন সাহায্য করছে। কাজের মেয়েটা পানি হাতে দাঁড়িয়ে আছে। ওর কাজ শুধু এটা ওটা এগিয়ে দেওয়া। হৈমন্তী রান্নাঘরে উকি দিতেই ফারজানা হকের চোখে পড়ে গেল। উনি ইশারা করলেন কিছু লাগবে কিনা। হৈমন্তী সোজাসুজি ভেতরে এসে খাবারের ডাকনা তুলতে তুলতে বলল, আমিও কিছু করি না আন্টি, চুপচাপ বসে থেকে সময় যাচ্ছে না। ফারজানা হক ঠোঁটে অমায়িক হাসি ফুটিয়ে বললেন, কিছু করতে হবে না মা, তোমার শরীর খারাপ করবে, সুস্থ হলে আমি নিজেই বলবো। হৈমন্তী কিছু বলতে চাইল, কিন্তু পারল না। আবির এসে হাজির। হৈমন্তী ওর দিকে তাকাতেই চোখে চোখ পড়ে গেল। হৈমন্তী বিনিময় হাসল, কিন্তু আবির নির্বাক, মুখটা থমথমে গম্ভীর করে রেখেছে। হয়তো কোনো কাজে সে বিরক্ত। আবির হৈমন্তীকে ইগনোর করে ফারজানা হককে বলল, আম্মু কফি লাগবে, দিতে পারবে? ফারজানা হক কিছুটা অবাক হলেন। ছেলেটার কি হয়েছে ঠিক বুঝতে পারছেন না। সকাল থেকে 11 কাপ কফি শেষ করেছে, আবারও চাইছে। মোট কথা আজকেও কফির উপরেই আছে, কিন্তু কেন? উনি ব্রুকুসকে বললেন, 11 কাপ শেষ, এখন আরও চাইছ? এরকম অদ্ভুত ব্যবহার করছো কেন বলবে? শরীর খারাপ হলে চলো ডাক্তার দেখাতে যাই। তোমার আব্বুকে ফোন দাও, 3 জন বেরিয়ে পড়ি। শরীর অসুস্থ রেখে বোনের বিয়ের কাজকর্ম কিভাবে করবে? হৈমন্তীর হাসি পেল। এত বড় একটা ছেলেকে ডাক্তার দেখাতে বাবা মা সঙ্গে যাবে, কি অদ্ভুত। ছেলে মেয়ে যতই বড় হোক না কেন, বাবা মায়ের কাছে সে ছোটই থাকে। আবির হৈমন্তীর দিকে তাকিয়ে চড়া গলায় বলল, আম্মু চেয়েছি, দিতে পারলে দাও, না পারলে বলো। আমি ফ্লাক্স হাতে রেস্টুরেন্টে যাচ্ছি। আজকে সারাদিন কফি খাবো, বলতে পারো এটা আমার একটা নিয়ত। দিবে কি দিবে না? ফারজানা হক বুঝলেন ছেলে সিরিয়াস হয়ে গেছে, কিন্তু খালি পেটে এত কফি খাওয়া তো ঠিক না। উনি কথা বলতে চাইলেন, কিন্তু আবির সুযোগ না দিয়ে যেমন এসেছিল তেমনি করে গটগট করে চলে গেল। হৈমন্তী ব্রু কুঁচকে আছে। এই ছেলেটাকে যতবার দেখেছে কখনো এভাবে হম্বিতম্বি করতে দেখেনি। হঠাৎ আবার কি হলো কে জানে। ও আর ভাবল না। ফারজানা হকের সঙ্গে 2-1টা কথাবার্তা বলে চলে আসলো। জরুরি একটা ফোন আসার জন্য আরাফাত বিশেষ কাজে বাড়িতে চলে গেল। আগামীকাল সকালে ফিরবে। হৈমন্তীকে সাবধানে থাকতে বলে গেছে। বাসার ছাদে বাগানে আড্ডা চলছে। ছাদে মেয়েরা আর বাগানে আবিরের বন্ধু আর কিছু কাজিনেরা গল্প জুড়েছে। সাধারণত বিশেষ অনুষ্ঠান ছাড়া কারো সঙ্গে এভাবে সাক্ষাৎ হয় না। হৈমন্তী সন্ধ্যায় ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, উঠল 4 ঘন্টা পরে। বাগান থেকে হইচই আসছে। পাশে অরিন নেই। হৈমন্তীকে কেউ বিরক্ত করতে চায়নি। 1 মাসের মধ্যে মানুষ কতটুকুই বা সুস্থ হয়। রক্ত মাংসের শরীর, মানুষের জোর জবরদস্তি সেখানে চলে না। হৈমন্তী ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসলো। বাইরে যেতে ইচ্ছে করছে, কিন্তু আলসেমির জন্য না গিয়ে ফোন নিয়ে বসলো। ডাটা অন করতেই মেসেঞ্জারে আওয়াজ শুরু হলো। কয়েকদিন ফেসবুকে যাওয়া হয় না।
হৈমন্তীর বন্ধুদের নিয়ে একটা গার্লস গ্রুপ আছে। অরিন ওকে যোগ করেছিল সকলের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। হৈমন্তী তেমন একটা মেসেজ চেক করে না, কিন্তু আজ ইচ্ছা হলো। অরিন কিছু ছবি শেয়ার করেছে। হৈমন্তী ছবিগুলো ভালো করে দেখল। কয়েক সেকেন্ড ছবিগুলোর দিকে তাকিয়ে ওর হাত পা কাঁপতে শুরু করলো। শরীর থরথর করে কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হলো। হৈমন্তীর শরীর টলছে। এই মুহূর্তে আবিরের সঙ্গে কথা বলা খুব জরুরি। ও খুব কষ্ট করে উঠে আসলো। বাগানে তখন আড্ডা বেশ জমে গেছে। টুংটাং গিটার বাজতেছে। বন্ধুরা গলা মিলিয়ে গান গাইছে। যদিও এটাকে গান বলা যায় না, ভুতুরে চিৎকার যাকে বলে। হয়তো আড্ডা জমানোর জন্য এই প্রচেষ্টা। হৈমন্তী হেলতে দুলতে নেমে আসলো। ডাইনিং রুম ফাঁকা, সেখানে কেউ নেই। ফারজানা হক নিজের রুমে ঘুমিয়ে গেছে। হৈমন্তী কাঁপা কাঁপা পায়ে ওড়না মাথায় দিয়ে প্রায় দৌড়ে বাগানে গিয়ে পৌঁছালো। ওকে এভাবে হাঁপাতে দেখে গান বন্ধ করে সব উঠে দাঁড়িয়ে পড়ছে। হৈমন্তী আবিরের সামনে গিয়ে বলল, রুমে চলুন, খুব দরকার আপনাকে, সময় নষ্ট করবেন না। আবির বিস্মিত হয়ে প্রশ্ন করল, হৈমি তুমি ঠিক আছো? এত ঘামছো কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? আবির একদমে প্রশ্নগুলো করে থামল। হৈমন্তী এভাবে দৌড়ে আবিরের কাছে আসার মানুষ না। হয়তো গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে। হৈমন্তী মুখটা মুছে ভীত কণ্ঠে বলল, প্লিজ প্রশ্ন করবেন না, এখনই চলুন, আমি সব বলবো। অনেক কিছু বলার আছে। সর্বনাশ হতে চলেছে। আবির আর অপেক্ষা করল না। ওর পেছনে পেছনে উঠে গেল। বন্ধুদের মধ্যে রোহান ছিল। ও ব্রুকুসকে আছে। হৈমন্তী দুদিনের চেনা আবিরকে নিজের ঘরে ডেকে নিয়ে যাচ্ছে। রোহানের কেমন অপমান বোধ হচ্ছে। কই, ও তো নিজের আত্মীয়, ওকে তো কখনো কিছু বলে না। বিপদের দিনে মেয়েটাকেও সাহায্য করেছিল। হৈমন্তীর ওপর ওর বেজায় ক্ষোভ হচ্ছে। মনে মনে ভাবল, হৈমন্তী খুব স্বার্থপর মেয়ে। নিজের বিপদ উদ্ধার হয়ে গেছে, আর অমনি উপযুক্ত ছেলে পেয়ে তার ঘাড়ে ঝুলে পড়ার পায়তারা করছে। আন্টিকে বলতে হবে। যদি সেখানে কাজ না হয় তবে আবিরের বাবাকে বলবে। ছেলেকেই শিক্ষা দিয়েছে তারা, যে ছেলে একটা ডিভোর্সি মেয়ের পেছনে ঘুরছে। দেশে মেয়ের অভাব পড়েছে। কথাগুলো মনের মধ্যে ওর জট পাকিয়ে গেল। পরবর্তীকালে খুব ভালো করে একটা খিচুড়ি পাকানো যাবে। আবির হৈমন্তীর ফোনের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারছে না। সাধারণ একটা ছবি দেখে মেয়েটা কাঁপাকাঁপি করছে। হৈমন্তীকে আবির একটা চেয়ার টেনে বসিয়ে দিয়ে নিজে ওর পায়ের কাছে ফ্লোরে বসে পড়ল। ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, হৈমি, ছবিটা তো আমি অনেক আগেই দেখেছি। তাছাড়া ছবির মানুষকে তুমি সামনাসামনি কখনো দেখোনি। হৈমন্তী মাথা নাড়িয়ে না বলল। আবির বুঝল হৈমন্তীর বাইরের দিকে নজর কম, একটু উদাসীন টাইপের। তবুও বন্ধুর হবু বরকে দেখবে না, এটা আবার কেমন কথা। কৌতূহলী হয়ে বলল, দেখনি কেন? অরিন নিষেধ করেছিল নাকি তুমি ইচ্ছে করে দেখনি? হৈমন্তী কাঁপতে কাঁপতে বলল, ওদের পরিচয় অল্প দিনের। তাছাড়া আমি তো বাইরে কোথাও যেতাম না। বলেছিল আলাপ করাবে, কিন্তু হয়ে ওঠেনি। পরে আমি বলছিলাম একবারে দেশে ফিরে বিয়ের দিন দেখব। আচ্ছা, এবার আসল ঘটনা বলো। তুমি তো এমনি এমনি ভয় পাচ্ছ না। ওকে চিনো তুমি? বিস্তারিত না বললে কিভাবে হবে বলো? আমি কথা দিচ্ছি তোমার পাশে থাকবো। হৈমন্তী আবিরের দিকে তাকিয়ে ভরসা পেল। তারপর বলল, ওকে চিনি আমি, অনেক আগে থেকেই চিনি। আবির এটাই আশা করেছিল। কিন্তু ছবির একে ও কোথায় দেখেছে? ওকে এভাবে ভয় পাবার কি কারণ বুঝতে পারল না। হৈমন্তী আবিরের সামনে বসে আছে। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আবিরের রাগ হচ্ছে মেয়েটার উপরে। ভাবলো মেয়েটা সবসময় এত ভয় পেলে পৃথিবীতে টিকে থাকবে কি করে? টিকে থাকতে হলে লড়াই করতে হয়। মুখোশধারী মানুষের অভাব নেই আমাদের সমাজে। প্রিয়জন সেজে আমাদের আশেপাশে ঘাপটি পেতে বসে আছে। ওদের সামনে নিজেকে দুর্বল প্রকাশ করলেই তুমি মরেছ। তোমাকে ভেঙে টুকরো করে বিলীন করে দিতে সময় নেবে না। তাছাড়া দূরের শত্রুর থেকে কাছের প্রিয়জনের করা আঘাতগুলো সহ্য করা বেশ কঠিন। যত সুযোগ দেবে ওরা ততই সুযোগের সৎ ব্যবহার করবে। হৈমন্তীর কথা আবিরের ধ্যান ভাঙল। নীরবতা ভেঙে হৈমন্তী শুরু করলো,
আমি সবে নবম শ্রেণীতে উঠেছি। বাবা মা ভাই বোনদের কাছে আমি ছোট থেকেই খুব আদরের ছিলাম। আম্মা দাদি একটু বকাবকি করতেন, কিন্তু তেমন পাত্তা দিতাম না। তাছাড়া আমি অন্যদের মতো এতটা চঞ্চলও ছিলাম না। কিন্তু আরেকজন ছিল আমার সম্পূর্ণ বিপরীত। আমার খুব প্রিয় একজন বান্ধবী ছিল, ডালিয়া। সবাই আমরা আদর করে ওকে ডলি বলে ডাকতাম। ওর বাসা আমাদের গ্রামেই ছিল। ডলির বাবা আবুল চাচা আমাদের বাড়িতে কাজকর্ম করতেন। সেই সুবাদে আমাদের বাড়ির সঙ্গে ওদের বাড়ির একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাত দিন যাওয়া আসা চলতো। ডালিয়াদের বাড়ি উত্তর পাড়ায় আর আমাদের বাড়ি দক্ষিণে। আমাদের গ্রামের পশ্চিমে ধলেশ্বরী নদী। নদীর গভীরতা খুব বেশি ছিল না। বর্ষাকালে পানি থাকলেও গ্রীষ্মকালে পানি শুকিয়ে যেত। গ্রামের মানুষেরা নদীতে গোসল করত। শীতের সময় নদীর ওপারে ছেলেরা দল ধরে বসে রোদ পোহাতো। মেয়েদের সঙ্গে অনেক সময় ঝগড়াও করত, তবুও কেউ এসব পাত্তা দিত না। আম্মা আমাকে কখনো নদীতে যেতে দিতেন না। আমি অনেক রাগারাগিও করতাম, কিন্তু সেদিন ডলি এলো আমাদের বাড়িতে। যেহেতু দুজনে একসঙ্গে পড়াশোনা করতাম, তাই প্রায় সময় আমরা একসাথেই থাকতাম। কেউ কিছু বলতে পারতো না। আম্মার একটা গুণ ছিল, উনি ডলি আর আমাকে আলাদা ভাবতেন না। আমার জন্য কোনো ড্রেস পছন্দ করে কিনলে ডলির জন্য তাই কিনতেন। ডলি আম্মার খুব প্রিয় ছিল। তাছাড়া ডলি ভালো কাজকর্ম পারত, আম্মার থেকে শিখত। আমিও সব পাত্তা দিতাম না। সেদিন ছিল বৃহস্পতিবার। ডলি আমাকে প্রস্তাব দিয়েছে, হৈমি চল নদীতে যাই, নতুন পানি এসেছে, গোসল করে আসি। তাছাড়া টিউবওয়েলে গোসল করতে সময় লাগবে, শীত করবে, নদীতে গিয়ে ডুব দিলে হয়ে যাবে। আম্মা রাগলে তখন? আমি বুঝিয়ে বলবো, কাকিমা আমার ওপরে রাগ করতে পারবেন না। আমি জানতাম ডলি আম্মাকে মানিয়ে নিবে, তাই আর দ্বিমত করিনি। চলে গেলাম গোসল করতে। নদীর ওপারে কয়েকজন ছেলে বসেছিল, আমাদের ঘাট বরাবর না, কিছুটা দূরে। আমরা ভেবেছিলাম ওরা আমাদেরকে দেখবে না, হয়তো গল্পে জমে আছে। দুজনে গোসল করে ফিরে তো এলাম, কিন্তু সেদিন থেকে শুরু হলো আরেক ঝামেলা। ওই ছেলেরা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। ডলি কাউকে ভয় পেত না, কিন্তু আমি তো ভীতু। 2.5 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হতো। মাঠের মধ্যে রাস্তা, আর এই নির্জন রাস্তায় ওরা আমাদের একা পেয়ে আজে বাজে কথাবার্তা বলতো। বাড়িতে ভয়ে বলতে পারতাম না, চুপচাপ হজম করতাম। ডলি নিষেধ করলো, বাড়িতে বললে ঝগড়া ঝামেলা হতে পারে। এভাবে ঝামেলা নিয়ে 1 মাস পার হলো। শীতের দিন, শৈত্যপ্রবাহ শুরু হলো। প্রচণ্ড কুয়াশা, চারপাশে অন্ধকারে ছেড়ে গেল। সকালবেলায় আমি আর ডলি স্কুলে যাচ্ছিলাম। ওরা আমাদের রাস্তা আটকে ধরলো। ফর্সা লম্বাটে একটা ছেলে আমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে খারাপ প্রস্তাব দিল। লজ্জায় আমি মাথা নিচু করে ফেললাম, কিন্তু ডলি ওর কথা শেষ করতে দিল না, থাপ্পড় লাগিয়ে দিল। পরপর 2টো থাপ্পড় দেওয়া শেষ। ঠিক তখনই আমাদের গ্রামের কয়েকজন রাস্তা দিয়ে যাচ্ছিল। ওদের জন্য ছেলেগুলো চলে গেল। তারপর আর ওদেরকে দেখিনি আমাদের রাস্তায়। হঠাৎ একদিন স্কুলে যাবার পথে ডলি বলল, জানিস ছেলেটা অতটাও মন্দ না, বেশ ভালো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোন ছেলে? আরে থাপ্পড় দিলাম, ওর কথা বলছি। ওর নাম রবিন, নদীর ওপারে মণ্ডল বাড়ির ছেলে। মণ্ডলদের ওই গ্রামে বেশ দাপট আছে। বাবার থেকে গল্প শুনেছি, ওরা ঝগড়া ঝামেলা করতে পছন্দ করে। আমি ডলিকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ ওর প্রশংসা করছে কেন? ডলি যা বলল তাতে আমি হতবাক হয়ে গেলাম। ওই ছেলেটার সঙ্গে ও রিলেশনে গেছে, প্রায় নদীতে দেখা করতে যায়। আমি ওর সঙ্গে খুব রাগারাগি করলাম, বকলাম। মেয়েটা মন খারাপ করলো, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। ততদিনে ওই ছেলের সঙ্গে ও বেশ পাকাপোক্ত সম্পর্ক তৈরি করে ফেলেছে। আজকে সন্ধ্যায় নাকি ছেলেটা ওকে ডেকেছে কিছু গিফট দেবার জন্য। আমি ওকে মানা করলাম সন্ধ্যায় না যেতে। গিফট দেবার হলে রাস্তায় দিক, নয়তো কাউকে দিয়ে পাঠিয়ে দিক, সন্ধ্যায় কেন ডাকছে? সন্ধ্যা রাতে নদীর আশেপাশে মানুষ তেমন যাওয়া আসা করে না। ও আমার কথা শুনল না, বাড়িতে চলে গেল। পরদিন সকালবেলায় নদীর তীরে ওর লাশ পাওয়া গেল। এলোমেলো বিবস্ত্র কাপড়, মুখে থাপ্পড়ের অসংখ্য দাগ। ওকে দেখে আমি চমকে উঠি। প্রথমবার অনুভব করি প্রিয়জন হারানোর যন্ত্রণা।
পুলিশ এলো, যথারীতি ময়না তদন্ত হলো, কিন্তু খুনিকে ধরা গেল না। আমার জবানবন্দি নেওয়া হলো আর আমি সত্যিটা বলে দিলাম। পুলিশ ছেলেটাকে ধরলো, তবে সেটা সন্দেহভাজন হিসেবে, যেহেতু প্রমাণ ছিল না। ছেলেটার বন্ধুমহল রাস্তায় আমাকে হুমকি দিতে শুরু করলো। ডলির মতো আমার পরিণতি দেখতে না চাইলে যেন জবানবন্দি বদলে ফেলি। গ্রামে হইচই পড়ে গেছে ডলির খুনের জন্য। মণ্ডল বাড়ি থেকে বাবার কাছে লোকজন আসা শুরু হলো। আম্মা আমাকে নিয়ে ভয় পাচ্ছিলেন। বহু কষ্টে ওরা ঘটনা ধামাচাপা দিল। ছেলেটা বেরিয়ে আসলো। আম্মা ওর ভয়ে আমার বিয়ের জন্য ভাইয়ের কাছে চাপাচাপি শুরু করলেন। শেষমেশ বিয়ে দিয়ে দিলেন। আপনি জানেন ওই ছেলেটাকে? আবির চুপচাপ এতক্ষণ হৈমন্তের কথাবার্তা শুনছিল। ও নীরবতা ভেঙে বলল, কে ছিল? রবিন হোসেন, যে অরিনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। ছবির ছেলেটা ওই। ওর সম্পর্কে আরও একটা কথা শুনবেন। ছেলেটা বিবাহিত, একটা মেয়ে আছে। সেই ঘটনার 1 বছরের মধ্যে ওর বিয়ে হয়। মণ্ডলরা ছেলের চরিত্র ঠিক করতে ছেলেকে বিয়ে দিলেন, কিন্তু ছেলে বাচ্চা পেটে রেখে আমেরিকা পাড়ি জমালো। এত বছর পরে ফিরেছে, আর জানি না ওর স্ত্রী সন্তান কোথায় আছে। আপনি বলুন, ওই ছেলের সঙ্গে অরিন কিভাবে ভালো থাকবে? আবিরের মেজাজ হুট করে খারাপ হচ্ছে। হাতের মুঠো শক্ত করে বলল, আমার বোনের ওপরে নজর দেওয়া ওর একদম ঠিক হয়নি। আমি ওকে খুন করব। হৈমন্তী ওকে শান্ত হতে বলল। তাছাড়া রাগান্বিত হয়ে কাজ করলে তা ভুল হয়। বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। বিয়ের দাওয়াত শুরু হয়েছে। সব থেকে বড় কথা, অরিনকে কিভাবে বোঝাবে? আবির থতমত খেলো বোনের কথা ভেবে। হৈমন্তী চুপচাপ আছে, কথাগুলো বলতে পেরে শান্তি পাচ্ছে। অরিনের ভালোর জন্য এই বিয়েটা ভাঙা জরুরি। ভালোবাসা একটা অভ্যাসের নাম। হয়তো কষ্ট পাবে, তবে আহামরি কষ্ট হবে না। কিছু পুরুষ মানুষ ভাবে মেয়েরা শুধু ভোগের সামগ্রী। ঘরে বউ বাচ্চা থাকতে আরেকটা মেয়ের জীবন নিয়ে খেলতে শুরু করেছে। শুধু থাপ্পড় না, এদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত। হৈমন্তী কথাগুলো ভাবছিল, এমন সময় আবির বলল, ভয় পেলে ভয় তোমার উপরে জেকে বসবে। নিজের মেরুদণ্ড শক্ত না করলে ভাঙার মানুষের অভাব হবে না। অরিনকে আমি সামলে নিব, তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো। এত ভীতু কেন তুমি? ভাইয়েরা যদি না থাকতো, তোমার অস্তিত্ব এতদিন বিলীন হয়ে যেত। শক্ত হয়ে ময়দানে নেমে পড়ো, জায়গা নিচ থেকে তৈরি হয়ে যাবে। আমি আসছি। আবির চুপচাপ উঠে চলে গেল। বাগানের আড্ডা থেমে গেছে। কিছু কিছু আবার ছাদে গিয়ে যোগ দিয়েছে। রোহান আবিরের রুমে ওর জন্য অপেক্ষা করছিল। আবিরকে রেগে থাকতে দেখে রোহান বলল, হৈমন্তী ডেকেছিল কেন? কোনো অসুবিধা হচ্ছে? আপাকে আসতে বলবো? আবির নিজেকে শান্ত রেখে উত্তর করল, বিষয়টা গোপনীয়, এই মুহূর্তে বলা যাচ্ছে না। ওর কিছু হয়নি, হয়েছে আমার। আবির আনমনে কথাগুলো বলে বাথরুমে চলে গেল। রোহানের আবারও রাগ হচ্ছে। এতদিনের বন্ধুত্ব সামান্য একটা মেয়ের জন্য পর হয়ে গেল। হৈমন্তী আবিরকে বশ করে নিচ্ছে, ন্যাকা সেজে থাকে। ওর সঙ্গে যা হয়েছে বেশ হয়েছে বলে ওর মনে হলো। রোহান হাবিজাবি আরও অনেক কিছুই ভাবল। শেষ পর্যন্ত হৈমন্তীর উপরে রেগে থাকতে পারল না। ও রাগের উৎস খুঁজে পাচ্ছে না। হুদাই আজে বাজে চিন্তা ভাবনা মস্তিষ্কে জমা হচ্ছে। সিদ্ধান্ত নিল, এই বাড়িতে ও থাকবে না, সকালবেলায় চলে যাবে। সারা রাত জেগে পার করলো হৈমন্তী। অরিন মাঝরাতে আড্ডা শেষ করে রুমে ফিরেছে। রবিনের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। সেদিন রাত হৈমন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে কাটালো। ঘুম থেকে উঠে আরাফাতকে ফোন দিল। ওকে রেখে গিয়ে নিখোঁজ হবার কারণ কি জানতে চাইল। আরাফাত শুধু মৃদু হাসল। সেদিন ভোরবেলায় আবির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। খাবার টেবিলে ওকে নিয়ে গুঞ্জন হলো, কিন্তু সঠিকভাবে কেউ কিছু বলতে পারল না। ফোন বন্ধ আসছে। হৈমন্তীর টেনশন হচ্ছে, যদি বিয়েটা হয়ে যায় তখন। অরিনকে সবটা বলতে ইচ্ছা করলো, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। টেনশনে টেনশনে সারা দিন কেটে গেল। আবির দুপুরে টেক্সট করেছে অরিনকে কিছু না বলতে। ও বাড়িতে ফিরে অরিনকে জানিয়ে দিবে। আরাফাত আসবে বলে আসতে পারল না। বিষণ্ণতায় দিন পার হলো।
সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফিরে এলো আবির। হৈমন্তী তখন অরিনের সঙ্গে ছাদে দাঁড়িয়েছিল। অরিন ভাইয়ের উপরে বিরক্ত। 2 দিন পরে ওর বিয়ে, কিন্তু আবিরের সেদিকে নজর নেই। একমাত্র বোন, তবুও কেন এই অবহেলা? মানতে কষ্ট হচ্ছে। তাছাড়া বিয়ের পরেও বরের সঙ্গে আমেরিকায় ফিরে যাবে। আবির চুপচাপ অরিনকে নিয়ে রুমে চলে গেল। হৈমন্তী শুধু চেয়ে চেয়ে দেখল। 2 ঘন্টা ধরে ভাই বোন ঘর বন্ধ করে কি গোপন আলাপ করছে কেউ বুঝতে পারল না। হঠাৎ রুমের দরজা খুলে গেল। অরিন মাথা নিচু করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। আবির মাথা নিচু করে বসে আছে। বোনকেও চিনে, শুধু মুখের কথায় বিশ্বাস করবে না। তার জন্য উপযুক্ত প্রমাণের জন্য বেরিয়েছিল, কিন্তু কাউকে বুঝতে দিতে চাইল না। বিয়ে যেমন চলছিল চলবে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।